ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে স্বপ্নবাদ 27 আজকে লেকচার 3 তে আছি। লেকচার ফার্স্টটা হচ্ছে আমি নিছিলাম, লেকচার সেকেন্ডটা হচ্ছে তোমাদেরকে সাউন্ড রেজার ভাইয়া নিছিলেন, আর আজকে হচ্ছে আমরা লেকচার কততে? লেকচার 3। এই লেকচার 3 তে আমরা মেইনলি কি পড়াশোনা করব বলি। প্রথম লেকচারে আমরা কি পড়ছিলাম? প্রথম লেকচারে আমরা হচ্ছে সবাই মিলে পর্যায় সারণী আঁকা শিখছিলাম। এরপর লেকচার 2 তে ভাইয়া পর্যায় সারণী থেকে যা যা ইম্পর্টেন্ট এমসিকিউ, এমনকি শুধুমাত্র এমসিকিউ না কিন্তু ওগুলা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের এমসিকিউ তোমরা দেখছিলেন আমার পাশে হয়তো বইয়ের চুয়েট এরকম লেখা ছিল, তো ওই টাইপের এমসিকিউ এগুলা সলভ করানো হয়েছে। তা এখন আমরা থার্ড ক্লাসে এরপর থেকে পড়া শুরু করবো, বুঝছো? আমি তোমাদের ফাইলটা বের করলাম। এই প্রথম দুইটা ক্লাসকে কি করছো জানো তো দেখি? প্রথম দুইটা ক্লাসকে কি করছো? প্রথম দুইটা ক্লাস যদি না করো তাও যে আসলে খুব আজকের ক্লাস যে একদমই বুঝবা না ব্যাপারটা একদমই তা না। তুমি হচ্ছে ক্লাসগুলো বুঝবা, কোনো সমস্যা হবে না, বাট প্রথম দুইটা ক্লাস তোমাকে আজকের ক্লাসের পরে আর কি করে ফেলা লাগবে, কেননা আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে তোমার লাগবে আর কি, বুঝছো? আমরা ওই জিনিসগুলো রিপিট করবো না। স্পেশালি প্রথম ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রথম ক্লাসটা করে ফেলো। আর প্রথম ক্লাসের কোয়েশ্চেন সলভই মূলত তোমাকে দ্বিতীয় ক্লাসে করানো হয়েছে। আচ্ছা চলো আমরা তাহলে স্টার্ট করি। যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন আসো তারাও দেখি ক্লাসটা ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, আমি একটু চেক করি। আচ্ছা চল গুড, তাহলে ডান। চলো আমরা আমাদের মেইন পার্ট শুরু করি। তো দেখো গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম। আজকে একটা ঘটনা কি ঘটছে জানো? মানে হচ্ছে ভাইয়া তো হচ্ছে তোমাদের গতকাল পর্যন্ত ক্লাস নিছিলেন, আমি তো হচ্ছে আজকে থেকে আবার নিচ্ছি। গত ক্লাস পর্যন্ত ভাইয়া তোমাদের জন্য অনেক কিছু রেকর্ড করে রেখে গেছে, 25 ব্যাচের জন্য, 26, 27 সবগুলো ব্যাচের জন্য। তো এখন মেইন কথা হচ্ছে ঝামেলাটা যেটা হয়েছে, আমি কেন জানি হচ্ছে পেনটা খুঁজে পাচ্ছি না। তো এই জন্য আজকে তোমাদের এই পেন দিয়ে লিখবো। হয়তো একটু লেখাটা ভালো হবে না, বাট চেষ্টা করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমরা প্রথম ক্লাসে যদি একটু ছোট্ট করে ওভারভিউ করি, প্রথম ক্লাসে আমরা যা যা পড়ছিলাম দেখি তোমাদের কি কি মনে আছে। ফার্স্ট কোশ্চেন, বলো ক্রোমিয়ামের যোজিত ইলেকট্রন কতগুলা? বলো যারা যারা গত ক্লাসে ছিল, বা এমনিতেও যারা যারা তোমরা জানো, বলো ক্রোমিয়ামের যোজিত ইলেকট্রন কতগুলা? যোজিত ইলেকট্রন এই কনসেপ্টের সাথে তো আমরা পরিচিত, তাই না? ক্লাস 9, 10 থেকেই পরিচিত। তো এই প্রশ্নটা যে ক্রোমিয়ামের যোজিত ইলেকট্রন কতগুলা, 6টা, বাকিটা এনিওয়ান আইডিয়া? আচ্ছা দেখো, আমরা একটু ছোট্ট করে বলে দিই। মেইনলি যোজিত ইলেকট্রন জিনিসটা ছিল লাস্ট শেলে যে ইলেকট্রন, সেটা হচ্ছে যোজিত ইলেকট্রন। যেমন আমি যদি, আমার কাছে ক্লোরিন হয়, ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন কতগুলা? 7টা। বা হচ্ছে যদি সোডিয়াম হয়, সোডিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন কতগুলা? 1টা। ভাই ক্রোমিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন সে অনুযায়ী একটা হওয়া উচিত ছিল। কিরকম? ভাই আপনি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, আপনি ফার্স্ট হচ্ছে আর্গন পাবেন, তারপর আপনি সেখান থেকে পাবেন হচ্ছে 4s1 3d5। তাহলে ভাই এটা তো লাস্ট শেলে একটা হওয়ার কথা ছিল, কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে এই এস আর ডি এই দুটো যোগফল হয় আমার যোজিত ইলেকট্রন সংখ্যা। কেন হয় এটা আমরা ক্লাসের মধ্যে বলছিলাম, ছোট্ট একবার গত ক্লাসের একটা রিভিউ দিলাম। তারপর আমরা হচ্ছে পর্যায় সারণী আঁকা শিখছিলাম। প্রত্যেকটা মৌল মোটামুটি আমরা পর্যায় সারণী 118টা মৌলের মধ্যে প্রায় এখন 60টা থেকে 70টা মৌল হয়তো আমরা লিখতে পারবো নিজের মতো করে। তারপর সেখান থেকে যোজিত ইলেকট্রন ছিল, গ্রুপ পর্যায়ে নির্ণয় করার ছিল, তো মোটামুটি এই সমস্ত বিষয়াদি ছিল। আজকের পর থেকে স্টার্ট করব। যারা আজকে আমার প্রথম ক্লাস দেখতেছো, আমি বলি আমার ক্লাস তোমরা কিভাবে করবা। ফার্স্ট অফ অল আমি ক্লাসে তোমাকে নোট করাই দিব, হুবহু এই নোটটাই যাতে তোমার খাতার মধ্যে থাকে, বুঝছো? স্লাইড, হ্যাঁ স্লাইড একটা ভালো জিনিস। স্লাইড কেন জরুরি? স্লাইড হচ্ছে যে ধরো তুমি ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস তুলতে মিস্টেক করে ফেললা, বা তোলা হয় নাই, তুলতে খেয়াল নাই, বা টাইম পাও নাই, ওইগুলো তুমি পরবর্তীতে পিডিএফ দেখে দেখে তুমি হচ্ছে আবার একটু ঠিকঠাক করে নিবা। কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই ক্লাসে নোট ক্লাসে করা লাগবে, বুঝতে পারছো? তোমরা যদি একটু চাও, আমি দেখি আমার কাছে আছে কিনা। তোমরা যদি একটু চাও, হ্যাঁ আমার কাছে একটা নোট আছে। আমার কাছে আমি আমার অর্গানিক কেমিস্ট্রির নোটটা না তোমাদেরকে একটু দেখাই। তোমরা একদম শুরুর দিকে তোমরা একটা আইডিয়া পাবো আসলে নোটটা কিভাবে করা উচিত। এই যে এটা হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রি নোট, দেখা যাচ্ছে না মনে খুব একটা ভালো করে, বাট তুমি দেখবে একটা জিনিস যে আমি, ওয়েট এক সেকেন্ড, আমার আজকে ক্যামেরা সমস্যা করতেছে কেন? এই আবার চলে আসবে মনে হয়, এই যে আসছে আবার। দেখো আমি তোমাদেরকে দেখাই। এই যে আমি যখন শুরু থেকে নোট করতেছিলাম, দেখা যায় কিছুটা হলেও, হ্যাঁ কিছুটা মনে হয় বোঝা যায়। তুমি দেখবা যে আমি 2 পেজ করে নোট করি, আর 2 পেজ পর পর বা 3-4 পেজ পর পর আমি একটা করে ফাঁকা পেজ রাখি। তুমি দেখবা যে প্রত্যেকটা টপিকে আমি হচ্ছে একটা টপিক সম্পূর্ণ নোট করা শেষ করি, এরপর চেষ্টা করি ওই টপিকে একটা বা 1টা পেজ করে ফাঁকা রাখার জন্য, মানে একটু ফাঁকা ফাঁকা ভাবে নোট করার চেষ্টা করি। এখন ভাই এটাতে রিজনটা কি?
একটু ফাঁকা ফাঁকা করে নোট করলে তোমার সুবিধাটা কয়েকটা সুবিধা, যেমন দেখবে তোমার হচ্ছে একটু করে নোট করা আর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা রাখা। কেননা তোমার না আসলে এই যে এসএসসি তে তুমি যেমন হচ্ছে অনেক টাইম পাইতা, তুমি এসএসসি তে একবার বই পড়ার টাইম পাইতা, তুমি আবার গাইড পড়ার টাইম পাইতা, তুমি যে কোনো মোমেন্টে এসএসসি এর জন্য তুমি টাইম ম্যানেজ করতে পারতা। বাট ইন্টারমিডিয়েটে তুমি যে আজকে আমার ক্লাসটা করতেছো, তুমি ধরে রাখো এইটা তোমার লাইফে এই টপিকের উপর আজকেই লাস্ট ক্লাস, ঠিক আছে? মানে এখন তুমি যদি করো তাহলে সেটা তোমার জন্য কাইন্ড অফ একটা টাইম ওয়েস্টের মতো। তোমার আসলে পারফেক্ট টাইম অনুযায়ী সিলেবাস শেষ করতে গেলে এইটাই হচ্ছে তোমার আজকে জীবনের লাস্ট ক্লাস, মানে এই টপিকের উপর তোমার আজকেই লাস্ট ক্লাস। সো এই টপিকের উপর তুমি আর সামনে ক্লাস পাচ্ছ না। যদি তুমি লজিক্যালি ধরা, তুমি যদি বারবার যদি হচ্ছে ক্লাসগুলো করো তাহলে তুমি অন্য কোনো একটা টপিক মিস করে ফেলবা, তুমি আরেক কিছু নতুন কিছু শিখতে মিস করবা। তো এই টপিকের উপর তোমার আজকেই লাস্ট ক্লাস। আমরা আজকে পিরিয়ডিক টেবিল পড়বো, পিরিয়ডিক টেবিলের উপর তোমার কাইন্ড অফ আজকেই লাস্ট ক্লাস। এই জন্য তোমার নোটটা এমন ভাবে করা লাগবে যে এই নোটটাই যেন তুমি এইচএসসি এর আগের দিন পড়তে পারো। এটা এমন না যে আমি কোনোভাবে নোট করে শেষ করে ফেললাম, পরবর্তীতে আবার নোট করতে পারবো। এইটাই নোট, এই নোটটাই তুমি এইচএসসি এর আগের দিন পড়বা, এই নোটটাই তুমি অ্যাডমিশনের পরীক্ষার আগের দিন সকালবেলা পড়বা, তাও অ্যাডমিশন টেস্টের সকালবেলা রিভিশন দিবা। এখন ভাই তাহলে এই নোটটা করবো কিভাবে? আচ্ছা এক সেকেন্ড, ভাই আমাকে বললো যে হচ্ছে এখানে নাকি এখানে হচ্ছে পেনটা আছে, আমি একটু পেনটা দেখি কোথায় আছে। পাইছি। আচ্ছা আচ্ছা, এই যে পাইছি। ওকে, দেখ দেখ বাঁচিয়ে গেছে। আচ্ছা দেখো পেনটা হচ্ছে পেয়ে গেছে। তো যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এই নোটটা তুমি এক্সামের আগে রিভিশন দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো এখন মাত্র হচ্ছে একাডেমিক পড়তেছি, একাডেমিকের পর পরবর্তীতে আমি তো আবার অ্যাডমিশনে ভর্তি হব, তখন কি আমি নতুন কিছু শিখবো না? হ্যাঁ, তুমি নতুন কিছু কিছু জিনিস হলেও শিখবা। হ্যাঁ, আমরা চেষ্টা করবো না, আমরা আসলে অবভিয়াসলি তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত সবকিছু তোমাদের কমপ্লিট করা হবে এখানে। বাট হচ্ছে কিছু নতুন নতুন কোশ্চেন তুমি পাবা অবশ্যই অ্যাডমিশন টেস্টে, তাই না? তুমি অ্যাডমিশন টেস্টের সময় তুমি নতুন নতুন কিছু কোশ্চেন পাবা, উদ্ভাসী পরীক্ষা দিবা সেখান থেকে পাবা, আমরা পরীক্ষা নিব সেখান থেকে পাবা। তুমি এমসিকিউ সলভ করার টাইমে নিজের কিছু কিছু কোয়েরি অ্যাড হবে, ওই কোয়েরি গুলা অ্যাড করার জন্য তুমি কিছু জায়গা ফাঁকা রাখবা। তুমি এক পেজ দুই পেজ করে ফাঁকা রাখবা, যাতে তুমি নতুন যা যা শিখবা এইটুকের মধ্যে তুমি আবার অ্যাড করে ফেলতে পারো। বুঝছো? তুমি আমাদের পড়াশোনায় ফার্স্ট ক্লাস পড়লা, ফার্স্ট ক্লাস পড়ে এক পেজ ফাঁকা রাখো, তুমি এরপর ওই টপিকের উপর নতুন যা যা শিখবা তুমি ওই পেজের মধ্যে অ্যাড করবা, যাতে আজকের নোটটাই তোমার এই নোটটাই যাতে তোমার মানে তুমি দেখবা কি জানো, তোমাদের এসএসসি তো তুমি অনেক ভালো করে পড়াশোনা করছো, তোমাকে যদি এসএসসি থেকে একটা প্রশ্ন করি, তুমি ওই প্রশ্নের সলভটা না জানলেও না তুমি চোখটা বন্ধ করলে আন্দাজ করতে পারবে আচ্ছা এটা আমার বইয়ের বাম পাশের পেজে ছিল, বাম পাশের পেজে নিচে ছিল। এরকম হয় কিনা? হয় না? তোমার নোটের সাথে তোমার এরকম সম্পর্ক ক্রিয়েট করা লাগবে। তুমি যখন এক একটা করে ক্লাস করবা, এক একটা করে নতুন নতুন নোট করা শুরু করবা, তোমার কোনো নোটের সাথেই এইরকম বন্ধনটা হবে না। তোমার বন্ধন হওয়া লাগবে, আমি তোমাকে বলবো এই বলো দ্রুত ইলেকট্রন স্লাইডটা কোথায় ছিল, তুমি একদম চোখ বন্ধ করবা, আচ্ছা আমার ওই খাতার মধ্যে ছিল সবুজ কালারের একটা খাতা, সবুজ কালারের খাতার হয়তোবা বাম পাশের পেজের নিচের দিকে ছিল। বুঝছো? এইরকম নোটের সাথে তোমার সম্পর্ক ক্রিয়েট করা লাগবে। তুমি বই পড়বা, যা নতুন শিখবা তুমি নোটের মধ্যে অ্যাড করো, তুমি একটা এমসিকিউ সলভ করলে নতুন যা শিখলে নোটের মধ্যে অ্যাড করো। বুঝছো? একটা জিনিস তোমাকে বানাও, তোমার প্রিপারেশন সারা চারিদিকে ছড়ায় রেখো না। তুমি এক্সামের আগে দিন তুমি বই পড়ার টাইম পাবা না, তুমি এক্সামের আগে দিন নোট মানে তুমি কোনো একটা কোশ্চেন সলভ করার টাইম পাবা না, তুমি যেই টাইমটা পাবা শুধুমাত্র নিডে নোট পড়ার। তাই তোমার সম্পূর্ণ প্রিপারেশন ওই একটা জিনিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। ওকে, যাক অনেক কথাবার্তা বললাম, আজকে অনেকে নতুন ক্লাস করছো, এই জন্যই চলো আমরা এখন আমাদের মেইন পড়াশোনা শুরু করি। চলো ফার্স্ট আমরা দেখি হচ্ছে পর্যায় সারণী ইতিহাস। ও ভাইয়া হচ্ছে গতকাল দেখাই দিছিল জিনিসটা, আমিও দেখাইতে চাইছিলাম, ফার্স্ট ক্লাসে দেখানোর টাইম ছিল না। চলো ওইখান থেকে শুরু করি নাকি? ওইখান থেকে শুরু করব। পর্যায় সারণীতে আগে পর্যায় সারণীগুলোকে না দুইটা উপশ্রেণীতে ভাগ করা হতো। পর্যায় সারণীকে আগে দুইটা উপশ্রেণীতে ভাগ করা হতো, একটা হচ্ছে এ উপশ্রেণী এবং একটা হচ্ছে বি উপশ্রেণী। এ উপশ্রেণী কারা? এস আর পি ব্লকের মৌলগুলোকে এ উপশ্রেণী, আর বি আর এফ ব্লকের মৌলগুলোকে বি উপশ্রেণীতে ভাগ করা হয়। চলো এটা যাদের গতকাল নোট করা আছে ওদের নোট করা লাগবে না। ভাই কিভাবে বই পড়বো আমি তোমাকে প্রত্যেক দিন ক্লাস শেষে বলে দিব যে তুমি আজকের ক্লাসে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত বই পড়বা, শুধুমাত্র আমাদের সাথে আগায় যাও, তোমার আর কোনো রকম প্রেসারে পড়া লাগবে না। কারণ আমি তোমাদের 6 থেকে 6.5 মাসের মধ্যে তোমাদের কোর্স শেষ করাই দিব। তোমার কলেজ তো 1 বছর পর তোমার এই ফার্স্ট পেপারের উপর পরীক্ষা নেবে, বুঝছো? তো 6 মাস শেষ করার পর তোমাদের আবার ধরো সেকেন্ড পেপার শুরু করে দিব আমি। তার মানে তুমি আমাদের সাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা যদি থাকো, তোমার 1 বছরের মধ্যে বা 1 বছর 2 মাসের মধ্যে তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে।
বুঝতে পারছো? মেইন কথা, তুমি যেখানেই করো না কেন, তুমি না এই যে একটা নতুন টেন্ডেন্সি নতুন স্টুডেন্টের অনেক বেশি থাকে, তারা হচ্ছে এখান থেকে একটু দেখে, ওইখান থেকে একটু দেখতে চায়, ভাবে একটু ব্যাচে পড়ে দেখি কেমন লাগে, বা একটু ওই ক্লাসটা করে দেখি কেমন লাগে। এইটা করতে যায় না, তোমার প্রথম 1-1.5 মাস কাটে চলে যায় শুধুমাত্র অপশন গুলাকে খুঁজে বের করতে। ভাই প্রত্যেকটা টিচার ভালো পড়ান, তুমি যেখানেই পড়ো না কেন সবাই ভালো পড়ান, সবাই চেষ্টা করে তার স্টুডেন্টদেরকে বেস্ট দেওয়ার জন্য। এই জন্য তুমি যে কোনো একটা কিছুকে নাও, নিয়ে তুমি ওইটাকে ধরে রাখার চেষ্টা করো। এই যে আমাদের সাথে 26 ব্যাচের স্টুডেন্টরা বর্তমানে আছে, প্রায় কত স্টুডেন্ট হয়ে গেছে আজকে মধ্যে দেখলাম 340 জন না 50 জন স্টুডেন্ট হয়ে গেছে। ওরা ওরা কিন্তু হচ্ছে যদি মেইনলি ওরা কখন শুরু করছে আমার সাথে জানো? ওদের ফার্স্ট পেপারের মাঝামাঝি টাইমটা থেকে শুরু করছিল আমার সাথে সেকেন্ড পেপার পড়াশোনা। সো এটাতে ওদের সুবিধাটা কি হয়েছে, ওরা আমার সাথে সাথে লাইভ ক্লাসও করে গেছে, কলেজের পড়াগুলো পড়ে গেছে। এখন ওদের প্রায় কোর্সটা শেষ হয়ে যাবে, কাইন্ড অফ ওরা সেকেন্ড ইয়ারে ওঠার সাথে সাথে ওদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো কোর্স শেষ হয়ে যাবে। তো এটা অনেক বেটার না? সো তোমাদের যে কারোর জন্য একটা ড্রিম প্রিপারেশন হচ্ছে আমার 1 বছর 2 মাস বা 3 মাসের মধ্যে কোর্স এইগুলো শেষ করে ফেলা। তোমাদের এক্সাম গুলা কিভাবে হবে বলি, আমি এই যে 26 ব্যাচের অলরেডি এক্সাম নিতেছি, তোমাদের এক্সামটা হবে হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন দিব, সেটা এমসিকিউ যদি হয় তাহলে টেস্ট মজে বা কুইজ দিতে পরীক্ষা নিব, আর যদি রিটেন হয় আমি বেশিরভাগ রিটেন প্রশ্ন বেশি হচ্ছে সাজেস্ট করি। সো আমি রিটেনে পরীক্ষা নিব, তোমাদেরকে হচ্ছে আমি একটা ফাইল দিব, সেই ফাইলের মধ্যে কোশ্চেন লেখা থাকবে, এরপর 30 মিনিট বা 40 মিনিট একদম বুয়েট স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে। 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 3 মিনিট করে, 10 মার্কস, টোটাল 100 মার্কের পরীক্ষা, 30 মিনিট টাইম, একদম বুয়েট স্ট্যান্ডার্ড। পরীক্ষা হওয়ার পর এই পরীক্ষাটাকে তোমরা পিডিএফ করে তুমি আমাকে ইনবক্সে দিবা, আমি পরবর্তীতে খাতা দেখে তোমাকে ডিরেক্টলি দিব, আমি নিজে তোমার খাতা মনিটরিং করে তোমাকে দিব, বুঝছো? একদম অফলাইন এক্সামের সাথে এটা কোনো পার্থক্য নেই। 30 মিনিট টাইম থাকবে, তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে তুমি আমাদেরকে দিবা। শুধু কি অফলাইন পড়বো নাকি হচ্ছে অনলাইনে পড়বো নাকি অফলাইন ওর সাথে রাখবো, লাগবে না। অন্তত কেমিস্ট্রিতে আমি বলতে পারি যে অনলাইন অফলাইন দুটো রাখবে না। এটা আসলে সম্ভব না কোনো একটা অফলাইন টিচারের পক্ষে না এত কিছু কভার করা, কারণ ওনাদের কাছে তুমি মাসে 8 দিন পড়বা, বা হচ্ছে ওনাদের অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাদের পক্ষে পড়ানো কিন্তু অনেক কঠিন হয়, স্বাভাবিক। এত টপিককে রিচ করাটা একটু কঠিন হয়ে যায়। বাট অনলাইনে একটু সুবিধাটা হচ্ছে আমরা না অনেক কোয়েশ্চেন তোমাকে সলভ করাতে পারবো। এখনো তো কোয়েশ্চেন সলভ করা শুরুই করিনি, আমরা তো কেবল থিওরি দিয়েছি। তুমি দেখবে আমরা অনেক কোয়েশ্চেন সলভ করাবো, বা হচ্ছে মেইনলি এক্সাম নিতে পারবো, অনেকগুলো ক্লাসও নিতে পারবো, ক্লাস ডিউরেশন নিয়েও কোনো প্রেশার নাই। দেখো তাহলে মেইনলি পর্যায় সারণী মৌলগুলোকে দুইটা উপশ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে এ উপশ্রেণী, একটা হচ্ছে বি উপশ্রেণী। এটা কোনটা? এটা হচ্ছে আদিতে করা হইতো এই জিনিসটা, বর্তমানে তো গ্রুপগুলোকে 1 2 3 4 এগুলো দিয়ে রাখা হয়। এক্সাম যখন নিব তখন এক্সাম রিলেটেড সব প্রশ্ন উত্তর দিব। তো দেখো যে জিনিসটা বললাম, বর্তমানে গ্রুপ সংখ্যাকে 1 2 3 4 এগুলো দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আগে এই গ্রুপ সংখ্যাগুলোকে না 1 2 3 4 দ্বারা প্রকাশ করা হইতো না। তাহলে 1 2 দেখো কি দ্বারা প্রকাশ করা হইতো তখন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো মেইনলি এদের মধ্যে এস ব্লক কোনটা, পি ব্লক কোনটা তোমরা তো জানো। কোনটুকু এস ব্লক? এই যে ভাই এইটুকু হচ্ছে এস ব্লক, তাহলে এটা গেলে হচ্ছে আমার এস ব্লক ভুক্ত মৌল। ভাই পি ব্লক কোনটা? এই যে 13 থেকে 18 পর্যন্ত এরা হচ্ছে পি ব্লক মৌল। এখন আমি কি বলছি, এস ব্লক আর পি ব্লকের মৌলগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় হচ্ছে এ উপশ্রেণী দ্বারা। তার এখান থেকে তুমি এ উপশ্রেণী দ্বারা শুরু করো, 1a, এটা হচ্ছে 2a, এরপর 3a তাহলে কই হবে? দিতে হবে না ভাইয়া, a কে করা হয় s আর p দ্বারা, তার এটা 1a 2a, এখান থেকে হচ্ছে এটা 3a 4a, তারপর 5a 6a, এটা হচ্ছে 7a, আর এইটাকে 8a ও বলা হয়, বাট বেশিরভাগ জায়গায় 0 দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা এখন আসো ভাইয়া, বি উপশ্রেণীতে কাদের ভাগ করে? এই যে মাঝখানে ডি ব্লকের মৌলগুলোকে মেইনলি বি উপশ্রেণীতে ভাগ করা হয়। সো বি শুরু হবে কোথা থেকে? বি এইখান থেকে না, এই 11 থেকে শুরু হয় হচ্ছে 1b। এই যে 11 1 মিল আছে না, যেমন 3 থেকে যদি 1b শুরু করতাম দেখতে কেমন বাজে লাগতো, এজন্য ওনারা এই 11টাকে 1b দ্বারা কনসিডার করে। 1b, এটা হচ্ছে 2b, তাহলে এইখান থেকে দেখো আমার 3 এর সাথে মিলে গেছে, সো এটা হচ্ছে 3b, এটা হচ্ছে 4b, 5b, 6b, এটা হচ্ছে 7b, 7b, আর এই 8 9 10 তিনটাকে একত্রে বলা হয় 8b। বুঝতে পারছি? দাদা তোলা হয় না গত ক্লাসে, ওরা হচ্ছে আজকে তোলা না। এটা ভাই গত ক্লাসে অনেক ভালো করে পড়াইছি, আমি দেখছি অনেকগুলো এমসিকিউ সলভ করেছি এটা দিয়ে।
আমরাও একটু দেখাইলাম। লিখছি, লেখা শেষ হলে আমাকে বইলো। ডান, গুড। ওকে, চলো আমরা এখন দেখবো হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস, মানে আজকের পর্যায় সারণীটা আমার কোন জায়গা থেকে আসছে সেই জিনিসটা। চলো দেখি, হিসাব করি, বের করি আমরা। প্রথম কথা, 1789 সালে বিজ্ঞানী ল্যাভিওসিয়ে কে, তার আমরা একটা পুরাপুরি একটা টাইম চার্ট আঁকাই। এখান থেকে শুরু করলাম একদম এইটুক পর্যন্ত। চলো মাঝখানে কি কি ঘটনা ঘটছে সবগুলো একদম সিরিয়ালি লিখি। প্রথম কথা, 1789 সালে, 1789 সালে কি ঘটনা ছিল? 1789 সালে বিজ্ঞানী ল্যাভিওসিয়ে 33টা মৌল নিয়ে একটি ছক তৈরি করে, একটি ছক তৈরি করেন। মেইনলি এই ছকটাই ছিল না তোমার পর্যায় সারণীর মূল ভিত্তি। এইটাই ছিল জীবনে মানে একদম কাইন্ড অফ ফার্স্ট টাইম কোন পর্যায় সারণীগুলোকে নিয়ে একটু একটা মানে পর্যায়ের মৌলগুলোকে নিয়ে একটা পর্যায় সারণী রেডি করার প্রসেস করা, যে হ্যাঁ আমরা এখান থেকে জিনিসগুলোকে কোনো বৈশিষ্ট্যের আলোকে প্রকাশ করতে পারি। এটাই প্রথমত 1789 সালে শুরু করা হয়। বাট এখানে সব থেকে সিগনিফিক্যান্ট ব্যাপারটা উনি যেটা করছে সেটা হচ্ছে ধাতু এবং অধাতু শনাক্তকরণ করছে। মানে উনি ধাতু অধাতু চিহ্নিতকরণ করছে, মেডিকেল এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, যে ধাতু অধাতু চিহ্নিত করছেন কোন বিজ্ঞানী? আসতে পারে বিজ্ঞানী ল্যাভিওসিয়ে। না, সাল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সাল কখনোই লাগবে না, এটা জাস্ট খালি তোমাদের ইতিহাস বলার জন্য বলতেছি। এরপর 1789 সালের পর 1829 সালে, 1829 সালে কি ঘটনা ঘটে? 1819 বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র তো মনে আছে? ত্রয়ী সূত্র হচ্ছে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর যদি আমি যোগ করে যদি অর্ধেক করি তাহলে সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের সমান হয় বা কাছাকাছি হয়। এটা আমার মেইন কথা না, আমার এখানে মেইন কনসেপ্টটা এইটা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে নাকি পারমাণবিক সংখ্যার উপর? বলো, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র এটা মূল ভিত্তি কি ছিল, পারমাণবিক সংখ্যা নাকি পারমাণবিক ভর? আমার এই জিনিসটা ইম্পর্টেন্ট, পারমাণবিক সংখ্যা নাকি পারমাণবিক ভর? হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে পারমাণবিক ভর। কি হবে? পারমাণবিক ভর। হ্যাঁ, আচ্ছা দেখি একটা কল আসতেছে বারবার, একটু ধরে দেখি তো। হ্যাঁ হ্যাঁ আসছেন, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি একবার কল দিচ্ছি। হ্যাঁ বলছি, ভালো আছিস? হ্যাঁ, কোথায় আছিস? ও পার্সেল আসছে, দিতে পারবি একটু? আচ্ছা আমি টাকা হচ্ছে বিকাশে দিয়ে দিয়ে দিই, তাহলে ওই লোকের কথা বলে দিয়ে বিকাশে দিতে হবে। আচ্ছা আমি লোক নাতাশি, না ওই টিউশনে গেছে তাসিনের। আচ্ছা ঠিক আছে দেখি, তাসিনের তো নাম্বারই নেই আমার কাছে। ঠিক আছে।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। শুনেন, আপনার কি আছে বিকাশ আছে? আপনার টাকাটা তাহলে বিকাশে দিয়ে দিই। আর আপনি ওই, হ্যাঁ, আপনার বিকাশে দিয়ে, আর আপনি দেখেন ওইখানে আপনি কি রশিদ হলের সামনে না? হ্যাঁ, ওই রশিদ হলের ওই যে দারোয়ান মামার ভাইদের যে হচ্ছে দিয়ে আসেন, তাই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। এটা আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সরি সরি, হ্যাঁ, আমার হচ্ছে যে একটা কল আসছিল, তো এই জন্য কলটা ধরতে গিয়ে টাইম লেগে গেল। এখন শেষ, তোমাদেরকে তারপর পড়াশোনায় আবার ব্যাক করি আবার আমরা। তো মেইনলি আমার এখানে যে জিনিসটা জানার দরকার ছিল সেটা হচ্ছে এই যে ভাইয়া, বিজ্ঞানী 1829 সালে যে ডোবেরানা যে ত্রয়ী সূত্রটা প্রদান করে, সেই ত্রয়ী সূত্রটা মেইন বৈশিষ্ট্য কি ছিল সেটা হচ্ছে পারমাণবিক ভর। তার মানে এটা ছিল হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে। ওকে, ডান। তারপর নেক্সটে কি ছিল, 1829 সালের পর 1864 সাল, তখন আরেকটা চমৎকার ঘটনা ঘটে। 1864 সালে আসে মূলত হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই অষ্টক সূত্রটা না খুব ইম্পর্টেন্ট। তোমার এক্সামে মাঝে মধ্যে আসে যে অষ্টক সূত্র বিবৃতি করো, তোমরা দুইটা জিনিসের মধ্যে অনেক ঝামেলা পাও। একটা হচ্ছে অষ্টক তত্ত্ব, আর একটা হচ্ছে অষ্টক সূত্র। তো এই দুটো জিনিস এখন কভার করবো। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা বলো, নিউল্যান্ডের অষ্টক সূত্র কিসের বেসিসে ছিল? ভাইয়া এইটাও পারমাণবিক ভরের বেসিসে ছিল। পারমাণবিক ভরের ভিত্তিতে। ওকে, তোমরা যে জিনিসটা নিয়ে ঝামেলা করো, চলো সেই জিনিসটা সলভ করি। সেটা ঝামেলা করে হচ্ছে অষ্টক সূত্র আর অষ্টক তত্ত্বের মধ্যে। চলো তাহলে এই দুটো জিনিস আমরা ক্লিয়ার করি। অষ্টক সূত্র দেখবো ফার্স্টে, ভার্সেস অষ্টক তত্ত্ব। এই বলো, অষ্টক তত্ত্ব কোনটা? অষ্টক তত্ত্ব, কিংবা অষ্টকের নিয়মও বলে এটাকে, বা অষ্টক নিয়ম। বলো। পাইছেন না টাকা? ওকে ওকে, ঠিক আছে। ক্যাশার দিছি তো, 970 টাকা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, তো যেই প্রশ্নটা ছিল সেটা অষ্টক সূত্র ভার্সেস হচ্ছে অষ্টক নিয়ম। চলো এই দুটো জিনিস ক্লিয়ার করি এখন। তো মেইনলি অষ্টক সূত্রটা কোনটা বলো তো? আজকে বেশি কল আসতেছে তাই না, বেশি ডিস্ট্রাকশন হচ্ছে আমরা। আর কোনো ডিস্ট্রাকশন আমি হচ্ছে নিব না। ওই যে একটা পার্সেল আসছে তো এই জন্য কলগুলো ধরা লাগছে না, হলে আমি কলটা ধরি না ক্লাসের মধ্যে। দেখো, অষ্টক সূত্র হচ্ছে মৌলগুলাকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে, মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে
সাজালে প্রথম মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। ঠিক আছে না? এই ঠিক লিখছি না ভুল লিখছি? হ্যাঁ, অষ্টক সূত্রটা ঠিক আছে। তাহলে অষ্টক নিয়ম কোনটা? অষ্টক নিয়ম হচ্ছে মৌলসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য মৌলসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন কিংবা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। বুঝতে পারছি? দেখো এখন ক্লিয়ার করে দিই তোমাদের। প্রথম কথা, অষ্টক সূত্র জিনিসটা হচ্ছে মৌলগুলাকে তুমি যদি পারমাণবিক ভরের ভিত্তিতে পরপর সাজাও তাহলে প্রথম মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। আর অষ্টক নিয়ম কোনটা? সেটা হচ্ছে মৌলসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করে। যেমন আমি যদি বলি লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন কারা কারা পূর্ণ করতে চায়, কারা কারা লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে? এই যে ভাই প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস পূরণ করতে চায়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হচ্ছে মিলি করতে চায়। ল অফ অক্টেটস এন্ড ল অফ না সেমই তো, ল অফ অক্টেভস। ল অফ অক্টেভসটা আমি কোনটা এখনো বুঝতেছি না। ল অফ অক্টেটস বলে এটাকে অক্টেট রুল বলে। দেখো এখন অষ্টক সূত্র, এখন তোমরা এই জিনিসটা অলওয়েজ পড়ে আসছো ক্লাস 19 থেকে, বাট আমি যদি তোমাদেরকে এখন একটু চমকাই দিই তোমরা এটা অ্যান্সার দিতে পারবে না। ভাই আসো, এটা কি বলছে? মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে পরপর সাজাই। আচ্ছা সাজাই। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। নিয়নের পর এখানে আসবে সোডিয়াম। আমরা কি জানি ভাই লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্ম মিলবে, তাই না? লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্ম মিলে যাওয়া উচিত। দেখি তাহলে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্ম এই অষ্টম মৌল হিসেবে মিলে কিনা। লিথিয়াম ফার্স্ট মৌল, বেরিলিয়াম সেকেন্ড, বোরন থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ। ঘটনা কি হইল? মৌলসমূহকে যখন আমি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইলাম তখন তো আমার অষ্টম মৌলটা তো নিয়ন আসতেছে, বাট নিয়নের সাথে তো লিথিয়ামের ধর্মের কোনো মিল নাই। তাহলে ঝামেলা কই করছি আমরা? তাহলে ঝামেলা কই হয়েছে? কারণ অষ্টক সূত্র অনুযায়ী তো প্রথম মৌলের ধর্ম অষ্টম ধর্মের মৌলের সাথে মিলে যাওয়ার কথা ছিল, বাট মিলল না তো, আসলো তো নিয়ন। পারমাণবিক নাম্বারে না, পারমাণবিক নাম্বারে কোন পারমাণবিক নাম্বার দিন হচ্ছে এগুলো হচ্ছে মৌল কাউন্ট করছে। এটা প্রথম মৌল, এটা দ্বিতীয় মৌল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম মৌল। দেখো এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমি এখনই অ্যান্সার দিব না, কিছুক্ষণ পর 2 মিনিট পর তোমরা নিজেরাই বুঝবা। একটু অপেক্ষা করো, তুমি নিজেরাই বুঝবা। দেখো 1864 সাল গেল, এরপর আসা হচ্ছে 1913 সালে। 1913 সালে বিজ্ঞানী মোসলে 63টা আবিষ্কৃত, আচ্ছা এই আমি একটু ঠিক বলি কিনা দেখো তো, 63টা 1869 হবে এটা? হ্যাঁ হ্যাঁ 1869, বিজ্ঞানী মেন্ডেলিফেরটাই তো বললাম না। তাহলে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ, এই মেন্ডেলিফ কি 63টা আবিষ্কৃত আর 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে কাজ করছিল, তাই না? ঠিক বলছি না? মেন্ডেলিফ, হ্যাঁ গুড। তাহলে মেন্ডেলিফ 63টি আবিষ্কৃত ও 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে ছক তৈরি করেন। ওকে, এটা তো একটা ব্যাপার গেল, বাট এখানে ওর মোর ইম্পর্টেন্ট আরো দুটো বিষয় আছে। প্রথম কথা,
তার এই ছকটা ছিল পারমাণবিক ভরের ভিত্তিতে, পারমাণবিক ভরের ভিত্তিতে। তারপর তিনি যে ছকটা রেডি করছিলেন সেই ছকের গ্রুপ কত ছিল, সেই ছকের গ্রুপ সংখ্যা কতগুলো ছিল, পিরিয়ড সংখ্যা কতগুলো ছিল, মনে আছে? মেন্ডেলিফের যে পটেশনটা ছিল সেখানে গ্রুপ সংখ্যা কতগুলো ছিল, পিরিয়ড সংখ্যা কতগুলো ছিল? ঠিক আছে। তার মানে মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা ছিল হচ্ছে 8টা আর পিরিয়ড সংখ্যা ছিল হচ্ছে 12টা। ওকে, এইটুকুই গেল। এখন আরেকটা বিষয় যে ভাই এই মেন্ডেলিফের পর্যায় সারণীর সীমাবদ্ধতা কি ছিল? এই মেন্ডেলিফের যে পর্যায় সারণী এটা আমার বাতিল করে দেওয়া লাগছে কেন? এটার মেইন সীমাবদ্ধতা ছিল আইসোটোপের আবিষ্কার। সীমাবদ্ধতা কি ছিল? আইসোটোপের আবিষ্কার। দেখো তো ভাই আইসোটোপটা কি ঝামেলা করলো তুমি দেখো। ধরো আমার কাছে পটাশ ছিল, আর্গন ছিল। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? ভাই আর্গন আমি যদি পারমাণবিক সংখ্যার বেসিসে ধরি, আর্গন হচ্ছে 18 আর এর আনুপারমাণবিক ভর হচ্ছে 40। আমি যদি পটাশিয়াম ধরি, পটাশিয়াম একটা হচ্ছে আমার 1939, পটাশিয়াম আরেকটা আছে হচ্ছে আমার 19 আর 40। এখন ধরো ঝামেলাটা কি হয়েছে? ঝামেলাটা হয়েছে ভাই আমি যদি আর্গনটাকে বাদ দিই, ধরো আর্গন আমার কাছে, আমি আর্গনটাকে হচ্ছে চিন্তা করতেছি না, শুধুমাত্র পটাশিয়ামকে চিন্তা করতেছি। আমি যখন পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলগুলোকে আলাদা করতেছি, তাহলে তো আমার দুইটা পটাশিয়াম তো সেম না। তাহলে আমি একটা পটাশিয়ামকে ফার্স্টে রাখতেছি, পরে আবার আরেকটা পটাশিয়ামকে রাখতেছি। একবার রাখতেছি পটাশিয়াম 39, তারপর পারমাণবিক ভরের ভিত্তিতে রাখতেছি পটাশিয়াম 40। তার মানে পটাশিয়ামকে দুটো আলাদা মৌল হিসেবে কনসিডার করতেছি, বাট আসলে তো এই দুটো আলাদা মৌল না। এখানে একটা ঝামেলা হয়েছে। সেকেন্ড ঝামেলাটা হয়েছে ভাই আমি যদি এখন স্থান দিতে চাই আর্গন আর পটাশিয়ামকে, ধরো আমার এইটা আছে আর এইটা আছে, তাহলে সেই অনুযায়ী আমার আগে কাকে দেওয়া লাগবে? আগে আমার রাখা লাগতেছে হচ্ছে পটাশিয়ামকে, তারপর রাখা লাগতেছে আর্গনকে। বাট তখন তো আসলে মিলবে না, তো তখন নিষ্ক্রিয় গ্যাসের নিচে তোমার পটাশিয়াম চলে এসে পড়তেছে। এই জন্য এই দুটো রিজনেই আমার মেন্ডেলিফের পর্যায় সারণীটা ওয়ার্ক করে নাই। আরেকটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে খুব সিগনিফিক্যান্ট একটা কথা আছে, সেটা যে মেন্ডেলিফের পর্যায় সারণী যখন রেডি করা হয় তখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নাই। নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নাই। এই কেউ কি গত কোশ্চেনের অ্যান্সারটা তাহলে চিন্তা করতে পারলা? এখানে কি কোশ্চেন ছিল বলো, এখন এটা অ্যান্সার চিন্তা করতে পারছো কিনা? ভাই 1869 সাল পর্যন্তই যদি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত না হয়ে থাকে, তাহলে কি 1864 নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়েছিল? হয় নাই। তার মানে এখানে কি নিষ্ক্রিয় গ্যাসটা ছিল? ছিল না, কেননা তখন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নাই। তার মানে মেন্ডেলিফ এই যে নিউল্যান্ড যখন এই অষ্টক সূত্রটা দিচ্ছিল, তখন তার টাইমে এই যে এইটা ছিল না, নিষ্ক্রিয় গ্যাস ছিল না, এই জন্য উনি এটাকে অষ্টক সূত্র বলে চালাই দিতে পারছে। যদি হইতো তাহলে হচ্ছে নবম সূত্র বা অন্য কিছু চালানো লাগতো, তাই তো? তখন এই যে এটা যেহেতু ছিল না, তখন এইটাই অষ্টম মৌল হিসেবে কাজ করছে। এইটি অষ্টক সূত্র, আমরা এটাকে এখন অষ্টক সূত্র হিসেবে জানি। বাট আসলে কিন্তু এটা অষ্টক সূত্র না। যদি শুদ্ধ মানে ওই টাইমে যদি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত থাকতো, তাহলে কিন্তু ওই সূত্রটা দিতে পারতো না, অষ্টক সূত্রটা। বুঝতে পারছি এখন কেমনে আসলো জিনিসটা? হুম, ওকে, তাহলে আসো আমরা হচ্ছে এই যে মেন্ডেলিফেরটা দেখলাম। মেন্ডেলিফের পর এরপর ঘটনা কি হলো? সবার লাস্টে আসলো হচ্ছে 1913 সালে বিজ্ঞানী মোসলে। 1913 সালে মেইনলি আসলে হচ্ছে বিজ্ঞানী মোসলের পর্যায় সারণী। ইম্পর্টেন্ট হচ্ছে এগুলার বাকি কিছু কথাবার্তা। বলো, বিজ্ঞানী মোসলের পর্যায় সারণীর আনুভূমিক সারি কতগুলা আর উলম্ব সারি কতগুলা? আনুভূমিক সারি আর হচ্ছে উলম্ব সারি। আচ্ছা, আমি এদিক থেকে একটু চাপাই দেওয়া যায় কিনা এগুলোকে একটু দেখি, ওইদিকে জায়গা হচ্ছে না।
হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। আসো, তো জিনিসটা বলতেছিলাম যে বলো মেন্ডেলিফের পটেশন, এই যে মোসলের পটেশনে আনুভূমিক সারি কতগুলা আর হচ্ছে উলম্ব সারি কতগুলা? আনুভূমিক সারি, তারপর উলম্ব সারি। আচ্ছা, বেশি বেশি লিখে ফেলছি এক পেজে। তারপর উলম্ব সারি কতগুলা? এরপর এই পর্যায় সারণীর মূল ভিত্তি কি? তারপর এই পর্যায় সারণীর মেইনলি কিসের ভিত্তিতে করা হয়েছে? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। ক্লিয়ার? চলো এই কতগুলো প্রশ্নের আনসার দিলেই এখন কাহিনী শেষ। তাহলে প্রথম কথা, এই মেন্ডেলিফের পর্যায় সারণীর আমার এই জিনিসটা যখন হচ্ছে গ্রুপ আর পর্যায়ে জিজ্ঞেস করে আমার কোনো সমস্যা হয় না। গ্রুপ কতগুলা? 18টা। বাট যেই মাত্র প্রশ্ন করে যে উলম্ব সারি কতগুলা, ভাই উলম্ব সারি কিন্তু গ্রুপ, তাই না? তো উলম্ব সারি হচ্ছে আমাদের 18টা, আর আনুভূমিক সারি হচ্ছে 7টা। আর এই বিজ্ঞানী মোসলে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আর এইটাকে হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে করা হয়েছে। তো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই পর্যায় সারণীটা কার পর্যায় সারণী? বিজ্ঞানী মোসলের পর্যায় সারণী। কিন্তু এই পর্যায় সারণীর মূল ভিত্তি যেহেতু ইলেকট্রন ছিল, এই জন্য এটাকে না বোরের পর্যায় সারণীও বলে। কারণ বোরের স্বীকার্যগুলো ছিল ইলেকট্রনকে নিয়ে। নিলস বোরি প্রথমত ইলেকট্রনকে অনেক বেশি পরিমাণে হচ্ছে ডেসক্রাইব করছে। এই জন্য মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে এটাকে বোরের পর্যায় সারণী বলে। আবার এই বোরের পর্যায় সারণীটা একদম প্রপার 118টা মৌলের একটা পর্যায় সারণী বিধায় এটাকে দীর্ঘকার পর্যায় সারণীও বলা হয়। দীর্ঘকার পর্যায় সারণী। নাও এই পেজে যা যা ছিল এখন সবকিছু লিখে নাও। নাও লিখে নাও সবকিছু। আমি লিখে দেওয়ার টাইম দিচ্ছি। আমি ততক্ষণে এটাও একটু গুছাই ফেলি যাতে তোমাদের হচ্ছে হিবিজিবি না লাগে, আর তোমরা হচ্ছে লিখে নাও ফুল পার্টটুকু যা যা বাকি আছে। ডান, এখন ঠিক আছে। দীর্ঘকায় পর্যায় সারণী, দীর্ঘকায়। তুলে নাও যার যা বাকি ছিল। ডান, ফাস্ট। এই তোমরা ভালোই ফাস্ট। লেখা শেষ? এই যে এই পেজটা যাদের তোলা বাকি ছিল ওরা তুলে নাও। আচ্ছা, এটা আরেকটু টাইম দিই, অনেকে শেষ করতে পারেনি হয়তো। পিডিএফ তো আমি এমনিতে ক্লাস শেষে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করবো হচ্ছে ক্লাসের মধ্যে অন্তত মানে অনেকগুলো কথা দেখবো হচ্ছে মুখে মুখে আমরা বলি, ওইটুকু শেষ করে ফেলার জন্য। ওকে, এই পেজটা তুলে ফেলো। গুড। এরপর একটা ছোট্ট ইনফরমেশন দেখি। ইনফরমেশনটা হচ্ছে ওকে, ইনফরমেশনটা হচ্ছে 2016 সালে তুমি যদি তোমাদের বাসায় কোনো বড় ভাই বোন পড়াশোনা করতো, তুমি দেখবে তাদের পর্যায় সারণীর মধ্যে না মানে লাস্টের 4-5টা মৌল 116, 17, 18, 19, 20 এগুলো না এরকম কি জানি লেখা থাকতো, ইউইউভি, তারপর হচ্ছে ইউভি, আর কি জানি লেখা থাকতো, আমি নিজেও জানি না। মানে আমি দেখতাম যে ওইরকম জিনিসপাতিগুলো লেখা থাকতো। তার মানে ওই 4-5টা মৌল না ততদিন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এখন ওই মৌলগুলো তাহলে কবে আবিষ্কৃত হয়েছে? তুমি তো আজকে দেখতেছো। এই মৌলগুলো 2016 সালে আবিষ্কৃত হয়। সো মাঝে মাঝে মেডিকেলে প্রশ্ন আসতে পারে যে 2016 সালে কোন কোন মূল আবিষ্কৃত হয়েছে। 113, 115, 117 ও 118 নং মৌলগুলো আবিষ্কৃত হয়। মৌলগুলো আবিষ্কৃত হয়। ক্লিয়ার? ওকে, তো এটা একটু জানা রাখা বেটার। তাহলে এটা এখানে দিলাম। এখন আমরা আমাদের একটু নেক্সট পড়াশোনায় যাই। এই পর্যায় মৌল সংখ্যা কতগুলা?
পর্যায় সারণী মৌল সংখ্যা হচ্ছে 118টা। তার মানে এই যে দেওয়া এখন পর্যায় সারণী মৌল, এটা হচ্ছে 118টা। এখন এই পর্যায় সারণীর মধ্যে না আমরা এখন আস্তে আস্তে করে প্রবেশ করার চেষ্টা করি। তাহলে আমরা এখন মৌলের প্রত্যেকটা নাম জানছি, প্রত্যেকটা হচ্ছে কেমনে করে কি কি বের করা লাগে, বা উপরে উপরে দিয়ে কি কি কিভাবে আসলে এভরিথিং আমরা জানছি। এখন এগুলোর একটু ডিপে প্রবেশ করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, এই পর্যায় সারণী যে মৌলগুলো আছে এগুলোর মধ্যে ধাতু কতগুলা, অধাতু কতগুলা? পর্যায় সারণী এই মৌলগুলোর মধ্যে ধাতু হচ্ছে অ্যারাউন্ড 94টা। কতগুলা? পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে ধাতু হচ্ছে 94টা। কি হলো? ধাতু হচ্ছে 94। ভাই পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে অধাতু কতগুলা? অধাতু হচ্ছে 18টা। এই হিসাব করে দেখো তো, এটা 94, এটা 18, তাহলে অপধাতু কয়টা হওয়া উচিত? তাহলে পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে অপধাতু কতগুলা? এটা 94টা, এটা তো 18টা, তাহলে এটা কত হইতেছে? 6টা। ইয়েস, তাহলে পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে অপধাতু হচ্ছে 6টা। এখন আমাদের ধাতু অধাতু এগুলো তো হচ্ছে আমরা আস্তে আস্তে করে পড়তে পড়তে আন্দাজ করে ফেলবো। অপধাতুগুলো আমাদের এখনই মুখস্থ করা লাগবে। অপধাতুগুলো এইভাবে মনে রাখে: জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, স্টিবিয়াম, টেলুরিয়াম, তারপর হচ্ছে বোরন। এখন এত কষ্ট করে কেমনে মনে রাখবো? দেখো, এটা একটা মনে রাখার খুব সুন্দর একটা ট্রিক্স আছে। এইটা ট্রিক্সটা হচ্ছে জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। এই যেটা হচ্ছে জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। এইভাবেই মেইনলি আমরা পর্যায় সারণী মৌলগুলোর অপধাতুগুলো মুখস্থ করতে পারি। দেখো আমার সাথে একবার রিভাইজ দাও। জি শিগগির এসে সাবধানে টুলে বসেন। অপধাতু আর উপধাতুগুলো সেম নেই না। উপধাতু বলতে আসলে কোনো ওয়ার্ড আছে কিনা আমার ঠিক খেয়াল নাই, বাট মেইনলি অপধাতু কারা জানো? অপধাতুগুলো হচ্ছে ধাতুর ক্ষেত্রে তুমি তাপ যদি দাও, যেমন আমি ছোট্ট করে লিখে দিই, তোমরা যেহেতু তোমরা তো সায়েন্সের পোলাপান, তোমরা তো সবকিছু আন্দাজ করতে পারবা। ধাতুগুলোর ক্ষেত্রে তুমি যদি তাপ দাও, তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে ওদের রোধ বৃদ্ধি পায়, তাই না? আর ওদের পরিবাহিতা হ্রাস পায়। কিন্তু এই অপধাতু যারা, ওদের তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো বা তাপ যদি দাও ওকে, তাহলে ওর রোধগুলা বৃদ্ধি পাওয়ার বদলে আরো হ্রাস পায়। তো এইটা হচ্ছে মিলে আমার ধাতু আর অপধাতুর মধ্যে হচ্ছে পার্থক্য। যেমন এইটা তোমরা পড়ছিলা ক্লাস 9-10-এ, যে অপধাতু কারা, সেমিকন্ডাক্টর কারা। অপধাতু কিংবা সেমিকন্ডাক্টর এগুলা কারা? এগুলো হচ্ছে যারা সাধারণ অবস্থায় হচ্ছে অপরিবাহী এবং তাপ প্রদান করলে পরিবাহীর ন্যায় আচরণ করে বা উচ্চ তাপমাত্রায় পরিবাহীর ন্যায় আচরণ করে, তারা হচ্ছে অপধাতু। অপধাতুগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, এটাকে ইংলিশে বলা হয়। তোমাদের এমনকি ইন্টারমিডিয়েটে ফিজিক্সে একটা চ্যাপ্টারই আছে সেমিকন্ডাক্টর নামে। সেকেন্ড পেপারের একদম সবার লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তোমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করবা। তোমরা যারা ট্রিপলিতে পড়বা তারা সেমিকন্ডাক্টর নিয়ে আরো অনেক বেশি পড়াশোনা করবা। না, আমি এই যে 6টা লিখছি, এই 6টা বাইরে একটাও না ভাই। এই 6টা কি কি? প্রথম কথা, এটা হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে আর্সেনিক, এটা হচ্ছে স্টিবিয়াম কিংবা এন্টিমনি, এটা হচ্ছে টেলুরিয়াম, আর এটা হচ্ছে বোরন। তাহলে আমার সাথে একবার বলো, যারা যারা নামগুলা জানো না ওগুলো তুমি লিখে নিতে পারো। জি মানে হচ্ছে জার্মেনিয়াম, আচ্ছা। এস আইতে হচ্ছে সিলিকন, এস তে হচ্ছে আর্সেনিক, এস বি তে হচ্ছে স্টিবিয়াম কিংবা এন্টিমনি, টি তে হচ্ছে টেলুরিয়াম, আর বিতে হচ্ছে বোরন। বুঝছি? ওকে, তুলে ফেলো, তাহলে নেক্সট পার্টে যাব। ওকে, এখন আসো কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্কটা কি ভাইয়া? কর্ণ সম্পর্ক হচ্ছে পর্যায় সারণীর, এই আমার সাথে তুলে নাও, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের সাথে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে
কোনাকুনিভাবে তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলোর তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলোর ধর্মের সাদৃশ্য দেখা যায়। এটাই মৌলের কর্ণ সম্পর্ক, বা এটাই মেইনলি হচ্ছে কর্ণ সম্পর্ক। এই পড়তে অনেক কঠিন লাগছে আমি জানি, পড়তে যতটা কঠিন লাগছে বা এই সংজ্ঞাটা যতটা কঠিন লাগছে আসলে জিনিসটা ততটা কঠিন না। দেখো মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে ভাই এখানে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর সাথে, আচ্ছা চলো আগে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো লিখি। দ্বিতীয় পর্যায়ের মৌল কি আছে, ধরো হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, তো নাইট্রোজেন পর্যন্ত দিলাম, নাইট্রোজেন লাগবে না, বোরন কার্বন পর্যন্তই থাকো। এরপর এই মৌলগুলোর সাথে কোনাকুনি ভাবে তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌল, তৃতীয় পর্যায়ে কে আছে, লিথিয়ামের নিচে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, দেন সিলিকন, দেন ফসফরাস। এখন দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের সাথে কোনাকুনি ভাবে তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলোর একটা ধর্মের সাদৃশ্য দেখা যায়। তার মানে এই মৌলগুলোর মধ্যে কেমন জানি একটা কোনাকুনি একটা সম্পর্ক দেখা যায়। কার সাথে কার, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, তারপর বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের, কার্বনের সাথে ফসফরাসের। এই সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে মেইনলি কর্ণ সম্পর্ক। এখন এই কর্ণ সম্পর্কের রিজনটা কি, তাহলে এই সম্পর্কটার নাম কি, কর্ণ সম্পর্ক। তাহলে মেইনলি প্রথম কথা আসে এক্সামে যদি প্রশ্ন কি আসবে, এক্সামে প্রশ্ন আসবে যে বেরিলিয়াম ও অ্যালুমিনিয়ামের ধর্ম সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তখন তুমি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো বলতে তুমি তাহলে কোন সাদৃশ্যটা নিয়ে আসবা, তুমি আসবে ভাই বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, সুতরাং এই জন্য তো ভৌত এবং রাসায়নিক ধর্ম সাদৃশ্যপূর্ণ। কেন সাদৃশ্যপূর্ণ, এইটার অ্যান্সার চলে এখন আসি। এটার অ্যান্সার কি হবে, কর্ণ সম্পর্ক। এখন আসেন ভাই ওয়াই, কর্ণ সম্পর্ক থাকলে বা কি এমন ঘটনা ঘটে যে আসলে এই কর্ণ সম্পর্কটা ক্রিয়েট হয়েছে। মেইনলি এই ঘটনার কাহিনীটা হচ্ছে আসলে আর কিছুই না, সেটা হচ্ছে জেড ইফেক্টিভ। ক্লাস 9-10 পড়ছো কিনা জানি না। জেড ইফেক্টিভ মানে হচ্ছে আসলে কার্যকর নিউক্লিয়ার চার্জ। কার্যকর নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা আবার কার্যকর কেন, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, এই লেখাটা সময় লাগেনি, সুন্দর করে লিখি। জেড ইফেক্টিভ মানে কি, কার্যকর নিউক্লিয়ার চার্জ। দেখো তোমার কাছে ফার্স্টে যখন কোন একটা পরমাণু থাকে, আমার কাছে ধরো এরকম একটা পরমাণু আছে, এই পরমাণুর মাঝখানে কি আছে, এই যে পজিটিভ চার্জ আছে। আমি এই যে এই পরমাণু কর্তৃক কতটুকু আকৃষ্ট করবে, মানে এই মাঝখানে যে পজিটিভ চার্জটা, স্বাভাবিকভাবে এই পজিটিভ চার্জ কি করবে, ইলেকট্রনকে আকৃষ্ট করবে। এখন আমার এই পরমাণুটাকে যে পরিমাণে আকৃষ্ট করবে, এখানে যদি আমার আরেকটা দিই শক্তি স্তর, এই পরমাণুর ইলেকট্রনকেও কি সেম ভাবে আকৃষ্ট করবে, সেম ভাবে আকৃষ্ট করবে, এই করবে না ভাই। এরপরে আপনি যদি আরো একটা শক্তি স্তর দেন, এরপর যদি আমরা আরো একটা শক্তি স্তর দেই, ওই পরমাণুটাকে কি সেম একইভাবে আকৃষ্ট করবে। এদের মধ্যে তুমি দেখবা যে সব থেকে বেশি আকৃষ্ট করতেছে এই পরমাণুটাকে, মানে এই ইলেকট্রনটাকে। তারপর যদি বলি ভাই তারপর কাকে আকৃষ্ট করতেছে, তারপর এটাকে আকৃষ্ট করতেছে। এর থেকে কম আকৃষ্ট কাকে করতেছে, একে করতেছে। এখন এই রিজনটা কি, রিজনটা হচ্ছে এই যে ভাই নরমালি এখানে আকৃষ্ট করে বা না করে এটা ডিপেন্ড করে কার উপর, এগুলো একটা ফোর্স। ফোর্সের ইকুয়েশন কি, F is equal to K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। ফিজিক্সে এই যে Q1 টা ধরো আমার নিউক্লিয়াসের চার্জ, Q1 টা কার চার্জ, নিউক্লিয়াসের চার্জ, Q2 টা কার চার্জ, যে বাইরের ইলেকট্রনের চার্জ। তাহলে এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ফোর্স, সেটা কি কি সূত্রের মাধ্যমে বের করা যায়, K Q1 Q2 বাই R স্কয়ার। এখানে যা ডিসটেন্স যা, এখানে ওর ডিসটেন্স হচ্ছে R1, এখানে ডিসটেন্স R2, এখানে ডিসটেন্স R3। তাহলে ডিসটেন্স যত বাড়বে ফোর্স তত কমবে না।
তাই তো? ডিসটেন্স যত বৃদ্ধি পাবে ফোর্স তত কমে যাবে, এটাও রিজন আছে। এর সাথে সাথে আবার শিল্ডিং ইফেক্ট নামে একটা টপিকও আছে, যেটাও আমরা পড়বো, এই চ্যাপ্টারই পড়বো, মৌলে পর্যাবৃত্ত ধর্ম পড়ার টাইমেই পড়বো। সো এখানে আমার প্রথম কথা ডিসটেন্সের একটা ইস্যু আছে, তারপর শিল্ডিং ইফেক্ট নামে একটা ইস্যু আছে, মানে মাঝখানে যে তোমার ইলেকট্রন গুলো আছে ওরাও তো কিছুটা কিছুটা পরিমাণে চার্জ নিজের দিকে নিয়ে নিতেছে। সো এই সমস্ত রিজন গুলোর কারণে এই নিউক্লিয়ার চার্জটা লাস্ট পর্যন্ত যে ইলেকট্রনে আর ওর আগের মতো থাকে না, এটার একটা পোর্শন থাকে যেটাকে আমরা কার্যকর নিউক্লিয়ার চার্জ বলি, কারণ বাকিটুকু হারায় যায়, বুঝছো? আচ্ছাদন প্রভাবের কারণে হারায় যায়, ডিসটেন্সের কারণে হারায় যায়। এখন এই কার্যকর নিউক্লিয়ার চার্জটা দেখো এইটার ক্ষেত্রে কি কাহিনী ঘটলো। আমি যদি লিথিয়াম থেকে ম্যাগনেসিয়ামে আসি, ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা বুঝলে ভালো, না বুঝলে দরকার নেই, এরকম অবস্থা। তুমি ধরো লিথিয়ামে আসো, লিথিয়াম থেকে তুমি ম্যাগনেসিয়ামে আসতেছো, কিভাবে এই দুইটার আমার কার্যকর নিউক্লিয়ার চার্জ সমান হয়ে গেল? লিথিয়াম থেকে যখন আমি ম্যাগনেসিয়ামে আসতেছি তখন কি আমার চার্জ বৃদ্ধি পাইলো না? লিথিয়ামের চার্জ কত? +1, তাই তো? এই যে লাস্টে একটা ইলেকট্রন লিথিয়াম প্লাস হতে পারবে। ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। তাহলে কিউ হিসেবে যদি বলি লিথিয়ামের চার্জ হচ্ছে +1, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2, তাহলে এখানে তো ভাই লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের জেড ইফেক্টিভ বেশি হওয়া উচিত ছিল। কেন বেশি হওয়া উচিত ছিল? কারণ ভাই যে আপনি তো জেড ইফেক্টিভের ব্যাপারটা বলছেন হচ্ছে L(Q1Q2)/R², তাহলে যার কিউ বেশি তার ফোর্স বেশি, ফোর্স বেশি মানে ইফেক্টিভ চার্জ বেশি হওয়া উচিত। লিথিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এর চার্জ কত? +1, এর চার্জ কত? +2, তাহলে এরটা বেশি হওয়া উচিত ছিল। কিন্তু ডিসটেন্স ওয়াইজ যদি দেখো এইটার ব্যাসার্ধ অনেক বেশি না এটার ব্যাসার্ধ থেকে? ইয়েস, তার মানে কি ঘটনা ঘটে জানো, লিথিয়াম থেকে ম্যাগনেসিয়ামে ওই যে আমার চার্জ বৃদ্ধি পায় যায়, মানে Q2টা হচ্ছে 2 হয়ে যায়, এখানে Q1টা 1 থাকে, সো চার্জ বৃদ্ধি পায়, আবার ব্যাসার্ধ বৃদ্ধি পায়, চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য ফোর্স বৃদ্ধি পায়, আবার ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার জন্য ফোর্স কমে যায়। সো এইখান লিথিয়াম থেকে ম্যাগনেসিয়ামে চার্জের জন্য বেশি হয়, আবার ব্যাসার্ধের জন্য কমে যায়। সো আলটিমেটলি কমা আর বাড়া দুইটা রিজনে আমার লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের জেড ইফেক্টিভটা কাইন্ড অফ সমান হয়ে যায়, বুঝছো? এদের দুইজনের জেড ইফেক্টিভ কাইন্ড অফ সমান হয়ে যায়। আর জেড ইফেক্টিভটি হচ্ছে তোমার বাইরে থেকে ইলেকট্রন টান দেওয়ার প্রবণতা। তাহলে বাইরে থেকে ইলেকট্রন টান দেওয়ার প্রবণতা যদি সমান সমান হয়, তাহলে ওর পক্ষে দুইজনের পক্ষে ইলেকট্রন ছাড়া যেরকম কঠিন, দুইজনের পক্ষে ইলেকট্রন গ্রহণ করা একই রকমের কঠিন। ইলেকট্রন থাকার সাথে আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্ক আছে, ওইটাও সেম। রাসায়নিক বিক্রিয়ার সম্পর্ক আছে, ওইটাও সেম। এই জন্যই মিনলি আমরা জেড ইফেক্টিভে দিয়ে আমরা এই কর্ণ সম্পর্কটাকে ব্যাখ্যা করতে পারি। বুঝছি, বহুত পেঁচাল পারছি। কেউ যদি এই জিনিসটা বুঝে না থাকো, ভাই দরকার নেই, এই জিনিসটা তোমাদের জীবনে কোনোদিন বলবে না যে কেন, বাট আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়ার জন্য। তাহলেই তো ইঞ্জিনিয়ারিং পড়ে মজা আছে। ইঞ্জিনিয়ারিং না, সায়েন্সের পড়াই তো হচ্ছে বুঝে বুঝে পড়ার সম্পর্ক, এই জন্য বুঝাইলাম। ক্লিয়ার? তুলে নাও। এক লাইনে ব্যাখ্যা দিতে পারবে না যদি কখনো প্রশ্ন আসে যে ভাই কর্ণ সম্পর্ক বিদ্যমান, কি বলবা? এদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, রিজনটা কারণ বেরিলিয়ামের জেড ইফেক্টিভ কিংবা কার্যকর নিউক্লিয়ার চার্জ আমার অ্যালুমিনিয়ামের জেড ইফেক্টিভ কিংবা কার্যকর নিউক্লিয়ার চার্জের সমান, এই জন্য মূলত এদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান কিংবা ধর্মের সাদৃশ্য বিদ্যমান। দেন তুলে ফেলো। ডাবল ডান। চলো আমরা আমাদের ক্লাসের আজকে লাস্ট মোমেন্টের দিকে চলে এসেছি, প্রায় কাছাকাছি। এখন চলো আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক বিশেষ পরিচিতি দেখবো আর পিরিয়ড ভিত্তিক বিশেষ পরিচিতি দেখবো। ফার্স্টে আসো, পর্যায় ভিত্তিক বিশেষ নাম। পর্যায় ভিত্তিক বিশেষ পরিচিতি খুব ইজি, এটা আবার সবকিছু তো আসলে শেখা উচিত। পর্যায় ভিত্তিক বিশেষ পরিচিতি মানে আমার মেইন কথা হচ্ছে তুমি আমার ক্লাস করার পর বা তুমি আলকেমিতে পড়ার পর তোমার যদি বই খুলে যদি মনে হয় যে এই একটা জিনিস তো ভাই মনে হয় দেখাই নাই, এইটুকুরও কোনো সম্ভাবনা ইনশাল্লাহ যাতে না থাকে এটা চেষ্টা আমরা করতেছি। দেখো পর্যায় ভিত্তিক বিশেষ পরিচিতি, ফার্স্টে আসো আমরা পিরিয়ড 1। এই পিরিয়ড 1 এ মৌল সংখ্যা কতগুলা একটু বের করি তো। আমরা ফার্স্টে একটু মৌল সংখ্যা নিয়ে কাজ করি। আগে দেখবো হচ্ছে মৌল সংখ্যা কার কতগুলা, এরপর আমরা দেখবো হচ্ছে এই যে বিশেষ নাম, যে নামটা নিয়ে হচ্ছে আমরা এক্সাম মাঝে মধ্যে আসে, তারপর দেখবো হচ্ছে পর্যায়ের নাম। চলো পিরিয়ড 1 এ মৌল সংখ্যা কতগুলা, তাহলে পিরিয়ড 1 দেখবো মৌল সংখ্যা কতগুলা, এরপর দেখবো হচ্ছে পিরিয়ড 2, পিরিয়ড 3 সবগুলা। পিরিয়ড 1, পিরিয়ড 2,
পিরিয়ড 3, পিরিয়ড 4, আমার তো 7টা পিরিয়ডটা আটানো লাগবে। পিরিয়ড 5, পিরিয়ড 6, তারপর পিরিয়ড 7। চলো হিসাব করে আসো, প্রত্যেকটা দাগে দেখি মূল সংখ্যা কতগুলা। পিরিয়ড 1 এ মূল সংখ্যা কতগুলা? ভাই পিরিয়ড 1 এ মূল সংখ্যা হচ্ছে 2টা। কে কে? হাইড্রোজেন আর হিলিয়াম। এই কালার আসলো কেন? মূল সংখ্যা হচ্ছে 2টা। কে কে? হাইড্রোজেন আর হিলিয়াম। পিরিয়ড 2 তে মূল সংখ্যা কতগুলা? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, সাথে হচ্ছে এই হাইড্রোজেন হিলিয়াম তো নাই, ওই লিথিয়াম থেকে ভাই নিয়ন পর্যন্ত, মানে 8টা। তারপর মূল সংখ্যা পিরিয়ড 3 তে, পিরিয়ড 3 তে মূল সংখ্যা কতগুলা? ভাই পিরিয়ড 3 তে হচ্ছে 8টা। ওকে, পিরিয়ড 4 থেকে মূল সংখ্যা হচ্ছে 18, 18, 32, 32। আচ্ছা দেখো, যখন তোমার মূল সংখ্যা মাত্র 2টা, কোন একটা পর্যায়ে মূল সংখ্যা মাত্র 2টা, তখন ওই পর্যায়টা হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়। কি পর্যায়? এই পর্যায়টাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। প্রশ্ন আসতে পারে পর্যায় সারণী কোন মৌলের মানে কোন পর্যায়টাকে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয়? সেটা হচ্ছে পর্যায় 1, অতি সংক্ষিপ্ত পর্যায়। এখন পিরিয়ডে যখন মৌল সংখ্যা 8টা, তখন এটা অতি সংক্ষিপ্ত না, বাট স্টিল তো সংক্ষিপ্ত। 118টা মৌলের মধ্যে মাত্র 8টা মৌল নিয়ে আছে, তো এইটাকে আমরা বলি হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। সংক্ষিপ্ত পর্যায়। এরপর পরেরটা তো 8টা, সো এটাও সংক্ষিপ্ত পর্যায়। এরপর যখন পর্যায় সারণী মূল সংখ্যা 18টা, তখন এটাকে বলা হয় দীর্ঘ পর্যায়। এটাও দীর্ঘ পর্যায়। এরপর পর্যায় সারণী মূল সংখ্যা যখন 32টা, তখন এগুলোকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। দেন তুলে নাও, তুলে নাও। এই তোমরা তো ভালোই ফাস্ট, তোমরা এত দ্রুত নোট করে ফেলো কেমনে? তোমরা এত ফাস্ট নোট করো কেমনে? বাকিদের গুড। চলো আমরা এখন তো পর্যায় ভিত্তিক বিশেষ পরিচিতি দেখলাম, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ ভিত্তিক বিশেষ পরিচিতি। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে গ্রুপ ভিত্তিক বিশেষ পরিচিতি। এটা ক্লাস 9-10 তোমরা কিছুটা পড়ে আসছো, এজন্য তোমাদের আইডিয়া আছে। গ্রুপ ভিত্তিক বিশেষ পরিচিতি। চলো গ্রুপ ভিত্তিক কি বিশেষ পরিচিতি আছে ভাই দেখি, বলেন। এই খুব ইজি। প্রথম কথা, গ্রুপ 1 এর মৌলগুলোকে কি বলা হয়? বলো, গ্রুপ 1 এর মৌলসমূহকে কি বলা হয়? গুড। গ্রুপ 1 এর মৌলসমূহ হচ্ছে ক্ষার ধাতু। এই ক্ষার আর ক্ষার ধাতুর মধ্যে হাজার রকমের পার্থক্য আছে। ক্ষার আর ক্ষার ধাতু কিন্তু সেম না। দাঁড়াও লিখে দেই, ক্ষার ধাতু এটা কিন্তু ক্ষার না। তুমি যদি ক্ষার লেখো তাহলে কিন্তু ভুল। আমি কেন হবে, কেন ভুল আমি কিছুক্ষণ পরে বুঝিয়ে দিতেছি। সো ক্ষার আর ক্ষার ধাতু সেম না, এটুকু আগে মনে রাখো। তারপর গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। তারপর গ্রুপ 13 এর মৌলগুলোকে কি বলা হয় জানো? গ্রুপ 13 এর প্রথম মৌল কি? গ্রুপ 13 এর প্রথম মৌল হচ্ছে বোরন। এজন্য এই গ্রুপটার বিশেষ কোনো নাম নাই, এজন্য এই গ্রুপটাকে বলা হচ্ছে বোরন গ্রুপ। তাহলে কি বলে এটাকে? বোরন গ্রুপ। আর ভাই বোরন গ্রুপ বলার কি আছে? হুট করে এক্সাম দিয়ে দিবে, তুমি তো বোরন গ্রুপ অপরিচিত থাকলে তো পারবা না। এখন কমন সেন্স মনে হইতেছে, বাট এক্সামে অপরিচিত থাকলে আর তখন সেন্স আর কমন সেন্স কাজ করে না। ওকে, গ্রুপ 13 হচ্ছে বোরন গ্রুপ। গ্রুপ 14
এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে কার্বন গ্রুপ। এটাও সেম, পটাশিয়ামের প্রথম মৌলটা হচ্ছে কার্বন। এরপর আসে গ্রুপ 15। গ্রুপ 15 এর মৌলগুলোকে কি বলে? গ্রুপ 15 এর মৌলগুলোকে বলা হচ্ছে নিকটোজেন কিংবা শ্বাসরোধকারী গ্রুপ। নিকটোজেন অথবা শ্বাসরোধকারী গ্রুপ। ভাই নিকটোজেন কিংবা শ্বাসরোধকারী মানে এই গ্রুপ 15 এর সাথে কে কে আছে? নাইট্রোজেন আছে, তারপর হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলোর সাথে শ্বাসরোধকারী কি সম্পর্ক? কাহিনীটা হচ্ছে এই টিয়ার গ্যাস আর লাফিং গ্যাস, এই দুটো যে বানানো হয় না, কোন দুটো গ্যাসের কথা বলতেছি? টিয়ার গ্যাস আর লাফিং গ্যাস। টিয়ার গ্যাস বা লাফিং গ্যাস যেটাই বলো না কেন, এইটা তোমার কাছে কাইন্ড অফ একটা দম বন্ধকর পরিস্থিতি। গতবার জুলাই আন্দোলনে তো আমরা দেখছিলাম যে টিয়ার শেল নিক্ষেপ করা হতো বা টিয়ার গ্যাস নিক্ষেপ করা হতো। এইটার পর এক একজন মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, শ্বাসকষ্ট হতো, চোখ দিয়ে পানি পড়তো। সো মেইনলি এই টাইপের যৌগগুলা বা এই টাইপের মানে কি বলে বিষাক্ত গ্যাসগুলা বা শ্বাসরোধকারী গ্যাসগুলো গ্রুপ 15 এর মৌলগুলা দিয়ে বানানো হয়। কি কি? দুইটা গ্যাস মনে রাখো, একটা হচ্ছে টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস হচ্ছে CCl3NO2, এটা হচ্ছে টিয়ার গ্যাস। আরেকটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস হচ্ছে N2O। দেখছো দুইটা নাইট্রোজেন দিয়ে উৎপন্ন হয়েছে না? দুইটা নাইট্রোজেন দিয়ে উৎপন্ন হওয়ার কারণে আমরা এটাকে টিয়ার গ্যাস, আর মানে টিয়ার গ্যাসের লাফিং এ দুইটা নাইট্রোজেন উৎপন্ন হওয়ার কারণে এটাকে আমরা নিকটোজেন বা শ্বাসরোধকারী বলতেছি। এরপর গ্রুপ 16, এই যে অলরেডি একজন অ্যাডভান্স বলে দিছো। গ্রুপ 16 মৌলগুলো কি? গ্রুপ 16 এর মৌলগুলোকে বলা হচ্ছে চালকোজেন কিংবা আকরিক প্রস্তুতকারী। তুমি দেখবা তোমার যে আকরিক গুলো ছিল সেটা হচ্ছে ধরো কি বলে পিবিএস ছিল তোমার গ্যালেনা, তারপর হচ্ছে তোমার পক্ষে সিন্নাবার ছিল, তারপর জিঙ্ক ব্লেন্ড ছিল। এগুলো সবগুলোর মধ্যে দেখবে সালফার যুক্ত আছে। তুমি বক্সাইড দেখবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, অক্সিজেন যুক্ত আছে। তার মানে এই আকরিক গুলার মধ্যে জেনারেলি গ্রুপ 16 এর মৌলগুলো থাকে। এই জন্য গ্রুপ 16 এর মৌলগুলোকে চালকোজেন কিংবা আকরিক প্রস্তুতকারী গ্রুপ বলে। দেন ভাই গ্রুপ 17, গ্রুপ 17 এর মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন কিংবা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। হ্যালোজেন অথবা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। তারপর এটা কোন গ্রুপ? এটা গ্রুপ 17 ছিল। এই গ্রুপ 18 এর মৌলগুলোকে কি বলে? গ্রুপ 18 এর মৌলগুলোকে বলা হচ্ছে অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস কিংবা নিষ্ক্রিয় গ্যাস। ইংলিশে আরো দুটো নাম বলে, একটা বলে হচ্ছে নোবেল গ্যাস, ইংলিশে আবার এটাকে ইনার্ট গ্যাসও বলে। এই খুশি হয়ে যাওয়ার কারণ নাই। দেখো গ্রুপ 16 এর মৌলগুলোকে আমরা বলি হচ্ছে অভিজাত গ্যাস, কিন্তু তোমাকে যদি অভিজাত ধাতুর কথা বলে তখন কি হবে? তোমাকে অভিজাত গ্যাস না বলে বলছে অভিজাত ধাতু। অভিজাত ধাতু কি গ্রুপ 18 এর মৌলগুলা? এই অভিজাত ওয়ার্ডটা দেখে তুমি যখন বানাই দেওয়া শুরু করবা, কারণ হচ্ছে অভিজাত ধাতু তো আর গ্যাস না। ধাতুগুলো তো গ্যাস হতে পারে না কখনো। ধাতুগুলো হচ্ছে সলিড, যেটা বিদ্যুৎ পরিবহন করে, ধরা যায়, পাওয়া যায়, এই টাইপের। ভাই তাহলে অভিজাত ধাতু কোনগুলা? অভিজাত ধাতু হচ্ছে এই যে প্রিশিয়াস মেটাল যেগুলো, সেগুলা সিলভার, তারপর হচ্ছে অরাম, দেন হচ্ছে প্লাটিনাম, এগুলা। তুমি শুধুমাত্র অভিজাত কথাটা দেখলে কিন্তু ভুল করবা, তোমার এই যে পরবর্তী ধাতু কথাটা দেখা লাগবে। গ্যাস হলে গ্রুপ 18, আর ধাতু বললে তোমার যে প্রিশিয়াস মেটাল গুলো আছে সেগুলা। এরপর ভাই আসেন, এরপর আর কি কি আছে? চলো এইখান থেকে গ্রুপ ভিত্তিক তো দেখলাম, তো পরবর্তী পেজে আমরা আরো কিছু কিছু দেখি। প্রতিনিধিত্বকারী মৌল। প্রতিনিধিত্বকারী মৌল, প্রতিনিধিত্বকারী মৌল হচ্ছে এস ব্লক আর এই যে ওই উল্টা পাল্টা গুলাই এখন আসতেছি। প্রতিনিধিত্বকারী মৌল কি? এস ব্লক আর পি ব্লকের মৌলগুলোকে বলা হয় প্রতিনিধিত্বকারী মৌল, এস ও পি ব্লক। কেন ভাই? কারণ এস ব্লক আর পি ব্লকের মৌলগুলোকে তুমি দেখবে এরা না কখনোই কোনো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না। কি বললাম?
এরা কখনোই কোনো রকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না। কখনো শুনছো যে নাইট্রোজেন অক্সিজেন এরা কখনো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করতে ইলেকট্রন এসে না যায় পেয়ে যেতেছে বা কোনো ঝামেলা না। তোমরা যারা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না এদেরকে প্রতিনিধিত্বকারী মৌল বলে, আবার আদর্শ মৌল বলা হয়ে থাকে। বুঝছো? আদর্শ মৌল আসলে এটাই অ্যান্সার হবে। তারপর এই যে বললাম মুদ্রা ধাতুর গ্রুপগুলা, মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 এর সব মৌল, হ্যাঁ গ্রুপ 11 এর রন জেনিয়াম বাদে। এই জন্যই তোমাদেরকে রন জেনিয়ামটা মুখস্থ করতে বলছিলাম, কারণ কি বাদে এটা তো তোমার জানা লাগবে। রন জেনিয়াম বাদে কপার, সিলভার আর অরাম এই তিনটাকে প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এই জন্য এই তিনটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। তারপর বিরল মৃত্তিকা ধাতু বা বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল কোনগুলা? বিরল মৃত্তিকা মৌল হচ্ছে ল্যান্থেনাইট সিরিজকে বিরল মৃত্তিকা মৌল বলে। ওই ল্যান্থেনাইট সিরিজে 15টা মৌল আছে না, ওই ল্যান্থেনাইট সিরিজের এই 15টা মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। আচ্ছা ভাই, এরপর কি কি আছে? এরপর হচ্ছে আমাদের আরো দুটা আছে, একটা হচ্ছে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল, এবং একটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। শর্ট করে বলি, এই অবস্থান্তর নিয়ে আমাদের এমন পরিমাণ পড়াশোনা আছে, এই অবস্থান্তর মৌল নিয়ে আমরা 2 ক্লাস পড়বো, মিনিমাম 2টা ক্লাস পড়বো শুধুমাত্র অবস্থান্তর মৌলটা নিয়ে। তাই এখন একদম হালকা করে বলি, অবস্থান্তর মৌল হওয়ার জন্য অবশ্যই ডি ব্লকভুক্ত মৌল হওয়া লাগবে। ডি ব্লক মৌল হওয়ার পর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, কার? স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকা লাগবে। এত প্যারানোর দরকার নেই, তুমি শুধুমাত্র তোমার এখন লিখে রাখা লাগবে, দেখি তুমি লিখে রাখো। বাট আমাদের মেইন ব্যাপারটা এগুলো নিয়ে আমরা আরো অনেক পড়াশোনা করবো। অবস্থাতের মৌল কোনগুলা? অবস্থাতের মৌল হচ্ছে ডি ব্লক মৌল, তবে এই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে মৌলের ইলেকট্রন বিন্যাস না, কিন্তু ওই মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস, যেমন কপার অবস্থান্তর কিনা এটা দেখার জন্য তোমার কপার 2+ ইলেকট্রন বিন্যাস জানা লাগবে। ফেরাম অবস্থান্তর কিনা এটা জানার জন্য তোমার ফেরাম 3+ ইলেকট্রন বিন্যাস জানা লাগবে। এই অবস্থান্তর মৌলের মতোই কাইন্ড অফ সেম আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। এটার নাম কি? এটার নাম হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। অন্ত অবস্থান্তর মৌল কারা? এই যে এটা হচ্ছে, এই মৌলটাকে হওয়া লাগবে হচ্ছে এফ ব্লক, এটাকে হওয়া হলো হচ্ছে এফ ব্লক, আর বাকিটুকু সেম। এফ ব্লকের ওই মৌলটার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে কি থাকা লাগবে? এটাও D1 থেকে D9 ছিল না এটা, আর এটা F1 থেকে F13 থাকা লাগবে। F1 থেকে 13, 11টা। দেখছি? ডান, গুড। দেখি আমাদের আর কিছু বাকি আছে কিনা। এই যে এই পেজটা যাতে যাতে তোলা হয়নি তুলে নাও। তাহলে শেষ। ওকে, এখন একটা প্রশ্ন আমাকে উত্তর দাও। ভাইয়া আপনি বলছেন ক্ষার ধাতু আর ক্ষার সেম না, আপনি আমাকে ক্ষার ধাতু বুঝান। তাহলে ভাই ক্ষার ধাতু জিনিসটা কি? চলো 3টা রিঅ্যাকশন আমরা দেখি। ক্ষার ধাতু চেনার জন্য 3টা রিঅ্যাকশন আছে, বুঝছো? মানে ক্ষার আর ক্ষার ধাতু এগুলো 3 টাইপের রিঅ্যাকশন করে। ক্ষার নিয়ে অনেক লেভেলের পড়াশোনা আমরা 4র্থ অধ্যায়ে করব। অ্যাসিড, ক্ষার এগুলো নিয়ে তোমাদের 2টা অধ্যায়ে পড়াশোনা আছে। একটা হচ্ছে ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাতে, রাসায়নিক পরিবর্তন অধ্যায় আর কি, আর সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় পরিবেশ রসায়ন। এই 2টা অধ্যায়ে আমরা হিউজ লেভেলে পড়াশোনা করবো হচ্ছে ক্ষার নিয়ে, ক্ষার, অ্যাসিড, প্রশমন বিক্রিয়া এগুলো নিয়ে। আজকে টোটাল 3টা রিঅ্যাকশন দেখো তুমি। প্রথম কথা হচ্ছে ভাই ক্ষার আর ক্ষার ধাতুর মধ্যে পার্থক্যটা কি? ক্ষার ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডকে আমরা মেইনলি ক্ষার বলি। ক্ষার ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। যেমন তোমার কাছে একটা ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, কারণ গ্রুপ 1 এর মৌলগুলো ক্ষার ধাতু আমরা জানি। তাহলে সোডিয়াম যদি ক্ষার ধাতু হয়, তাহলে ভাই সোডিয়ামের অক্সাইড কোনটা? সোডিয়ামের অক্সাইড কি? সোডিয়ামের অক্সাইড হচ্ছে Na2O। তারপর সোডিয়ামের হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড।
তাহলে সোডিয়াম যদি ক্ষার ধাতু হয় তাহলে সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা হচ্ছে ক্ষার। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা এখন ভাই দেখি তাহলে ক্ষার, আপনি তো বলতেছেন যে ক্ষারে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? লবণ পানি উৎপন্ন করে, এটা নিতে কোনো ডাউট নেই। তা আমাদের কাছে অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে লবণ পানি উৎপন্ন করে, কোনো ডাউট নেই ভাই, এটা একদম ছোটবেলা থেকে জানি। বাট এইটাও তুমি ভুল জানো। আমি বলতেছি এটা যখন পরবর্তীতে দেখাবো না অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, ব্যাপারটা এতটা ইজি না, ব্যাপারটার মধ্যে অনেক ঘাপলা আছে। সো এই ঘাপলা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব। আজকে জাস্ট খালি দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, আচ্ছা বুঝলাম। তাহলে ভাই এই অ্যাসিডের সাথে ক্ষার ধাতু বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তাহলে একটা দুইটা রিঅ্যাকশন, এটা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বুঝছি? লবণ আর হাইড্রোজেন গ্যাস। এই ক্ষার ধাতু যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এই যে ক্ষার ধাতুকে তুমি যখন পানির সাথে মিশাবা তখন সে ক্ষার উৎপন্ন করবে, তখন ক্ষার প্লাস আবার সেম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বুঝছি? তাহলে এখান থেকে না তোমার প্রশ্ন আসে, এই ওয়েট, এখান থেকে তোমার প্রশ্ন আসে যে সোডিয়াম কেন ক্ষার ধাতু প্রমাণ করো? না ভালো হয় নাই, বেশি বড় হয়ে গেছে। তাহলে এইভাবেই করি, এখান থেকে প্রশ্ন আসে। চলো দেখি এই প্রশ্নটা সলভ করি। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে ভাই সোডিয়াম কেন ক্ষার ধাতু, তাহলে অ্যান্সার দিতে পারবো না এখন। ক্ষার ধাতু টোটাল তিনটা রিঅ্যাকশন আছে, ওই তিনটা রিঅ্যাকশন দেখাই দিব। তাহলে সোডিয়াম কেন ক্ষার ধাতু? ফার্স্ট রিঅ্যাকশন, ভাই সোডিয়ামের সাথে আপনি এখন বিক্রিয়া দেন সবার আগে অ্যাসিডের। সোডিয়ামের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে কি উৎপন্ন করার কথা? লবণ প্লাস H2। দেখো লবণ উৎপন্ন করছে, সোডিয়ামের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2 গ্যাস, তো লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। ভাই আপনি সোডিয়ামের সাথে এবার পানির বিক্রিয়া দেন, সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া দিলে সেখান থেকে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2 উৎপন্ন করবে। তাহলে দেখছো ক্ষারের সাথে পানি বিক্রিয়া দিলে ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখন এই ক্ষারের যে কোনো একটা অক্সাইড বা হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, অক্সাইড বা হাইড্রোক্সাইড কে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি HCl এর সাথে বিক্রিয়া দাও, এখন তো এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করবে। यस, এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। বুঝছি সব? এইটা বুঝে থাকলে তোমাদের একটা HW, এটা হচ্ছে পিনাট প্রশ্ন। পিনাট কোশ্চেন কি গতকাল বলছিলাম না, যে কোশ্চেনগুলা হচ্ছে মানে তোমরা পারলে মনে করবা যে না তোমার ওই টপিকটা একদম 100% ক্লিয়ার। পিনাট প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে জলীয় না, প্রশ্নটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ইজি প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এইটা তোমাদের হচ্ছে HW। কি বললাম? HW, এই অ্যান্সার দাও। এখন বলে দেই, নিচে একটু ছোট্ট করে লিখে দেই যে 99% will make a mistake here. নাও ট্রাই করো এটা। 99% will make a mistake here. তো চলো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। তাহলে আমরা কি কি পড়লাম দেখি একদম শুরু থেকে যদি দেখি আমরা কি কি পড়লাম। আজকে ভালো জিনিসপাতি পড়া হয়েছে, মানে আমাদের নেক্সট দিন থেকে আমরা ব্লক কেমিস্ট্রি শুরু করে দিব, বুঝছো? আমরা নেক্সট দিন থেকে এস ব্লক, নেক্সট ফুল ক্লাস মনে হয় এস ব্লক পড়বো। এস ব্লক পড়ার পর আরো 2 ক্লাস লাগবে আমাদের পি ব্লক শেষ করতে। এরপর হচ্ছে আমাদের ডি ব্লক আছে, মৌলে পর্যায়বৃত্ত ধর্ম আছে, এই হ্যানতেন অনেক কিছু আছে আর কি। দেখো তাহলে আমাদের আজকে লেকচার 3 তে কি পড়লাম? ফার্স্টে এই যে উপশ্রেণী দিয়ে আমরা গ্রুপ এ আর বি হচ্ছে ভাগ করা শিখলাম, এ উপশ্রেণী আর বি উপশ্রেণী থেকে ভাগ করা লাগে সেটা। তারপর পর্যায় সারণীর, তারপর এই যে পর্যায় সারণী ইতিহাসটা দেখলাম আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায় সারণী কেমনে কেমনে করে আসছে ফুল ইতিহাসটা দেখছি।
এটার পর সেখান থেকে অষ্ট সূত্র অষ্টক নিয়মের পার্থক্য কিভাবে করে ভেরিফাই করা লাগে, প্লাস হচ্ছে এখানে আমাদের একটা মিসকনসেপশন কতটুকু ছিল সেটাও দেখলাম আমরা। তারপর 118টা মৌলের মধ্যে ধাতু, অধাতু আর হচ্ছে অপধাতু ছিল, কোনটা কি সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। তারপর কর্ণ সম্পর্ক দেখলাম, কর্ণ সম্পর্ক কিভাবে ওয়ার্ক করে জেড ইফেক্টিভ দ্বারা এটা আমরা ব্যাখ্যা করলাম। এরপর আমরা আসলাম হচ্ছে পর্যায় ভিত্তিক বিশেষ নাম, গ্রুপ 1 2 3 কার কি নাম সেটা দেখলাম। এই যে গ্রুপ 1 এর মৌলগুলো তাহলে কি ক্ষার ধাতু আর ক্ষার যে চেঞ্জ এখন বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু। যদি প্রশ্ন করে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলো কেন মৃৎ ক্ষার ধাতু, প্রথম কথা ক্ষার ধাতুর ব্যাখ্যা দিবা, ক্ষার ধাতুর তিনটা রিঅ্যাকশন দেখাবা, দেখানোর পর বলবা এটা মাটিতে পাওয়া যায় এজন্য এটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। দেন বাকিগুলো তো তুমি জানো, এই অভিজাত ধাতু আর অভিজাত গ্যাস নিয়ে একটু ভালো করে খেয়াল রেখো। দেন প্রতিনিধিত্বকারী মৌল যার ইলেকট্রন বিন্যাসে কোনো রকম ব্যতিক্রম হয় না, মুদ্রা ধাতু বুঝলাম, বিরল মৃত্তিকা মৌল এটা খুব ইম্পর্টেন্ট। ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলোকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। বিরল মৃত্তিকা মৌল কতগুলা? 15টা। অবস্থান্তর মৌল ডি ব্লক, আর হচ্ছে ওই যে অন্ত অবস্থান্তর মৌলের কাহিনী হচ্ছে ওই এফ ব্লক থাকবে, আর হচ্ছে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 থাকবে। দেন এখান থেকে হচ্ছে আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমার ওই যে ক্ষার ধাতু আর হচ্ছে ক্ষার এই জিনিসগুলো আলাদা। তো ক্ষার ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে আমরা ক্ষার বলি, কিন্তু ক্ষার ধাতু সোডিয়াম এর অক্সাইড Na2O আর এর হাইড্রোক্সাইড NaOH এই দুটো হচ্ছে ক্ষার। আর অ্যাসিড ক্ষারের বিক্রিয়া তোমার কেবলমাত্র প্রশমন বিক্রিয়া হয়, ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া প্রশমন বিক্রিয়া হয় না, কারণ ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, বুঝছি, পানি উৎপন্ন না করে। আর এটা একটা বাড়ি কাজ ছিল, এটা বলছে এটা 99% উইল মেক মিস্টেক। দেখি তোমরা হচ্ছে নেক্সট দিন পারো কিনা বা কতজন পারো। আচ্ছা, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করো এই প্রশ্নটা। তোমাদের এইটুকু পর্যন্তই আজকে। তোমাদের থ্যাংক ইউ এই ফুল ক্লাসটা জুড়ে থাকার জন্য। আমরা এখন নেক্সট ক্লাসে আমরা থার্ড লেকচার থেকে শুরু করব, ফোর্থ লেকচার আর কি। ফোর্থ লেকচার থেকে আমরা কি কি দেখবো? আমরা হচ্ছে ব্লক কেমিস্ট্রি শুরু করে দিব, এস ব্লক পি ব্লক। এস ব্লক পি ব্লক নিয়ে তোমরা আগে কখনো কোনো বিক্রিয়া দেখো নাই, বাট আমরা নেক্সট দিন থেকে এস ব্লক আর পি ব্লক নিয়ে বিক্রিয়া শুরু করব। ওকে, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্নগুলো আনমিউট করে প্রশ্ন করতে পারো, আমি এখন সবাইকে আনমিউট করার সুযোগ দিব। allow participants to unmute yourself। হ্যাঁ, তোমরা যে এখন আনমিউট করে যে কোনো প্রশ্ন করতে পারো, তোমাদের পড়াশোনা রিলেটেড প্রশ্ন হতে পারে, ভাই কোন বই কিনবো, কোন ক্যালকুলেটর কিনবো, কোন কলেজে ভর্তি হবো, এভরিথিং। ভাইয়া হচ্ছে হলিক্রসে তো কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটা পড়াবে, তাইলে হচ্ছে সেকেন্ড পেপারটা কি বাসায় আলাদাভাবে কভার করার সময় পাওয়া যাবে? না, তোমাদের হলিক্রসে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াবে না, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার যদি একসাথে শুরু করবে হলিক্রসে। আর ভাই ওইটা মানে কলেজে পড়াটা তো প্রপারলি করার পর কি টাইম পাওয়া যায় এক্সট্রা পড়া করার জন্য বাসায়? তোমার নিজের ম্যানেজ করে নেওয়া লাগবে, একটু হলেও এক্সট্রা পড়াগুলা একটু কঠিনই হবে। হচ্ছে আমি পড়াচ্ছি বর্তমানে দুইজন হলিক্রস স্টুডেন্টকে পড়াই দিছি আমি, ওরা আমার আগে থেকে স্টুডেন্ট ছিল। তো আমি যা দেখি যে ওদের আসলে প্রেশারটা ভালোই আছে, তার সাথে সাথে মেন কথা হচ্ছে একটু অগোছালো ভাবে পড়ায়। আমি মেইনলি এক্সপেক্ট করি না যে আসলে আমি হলিক্রসের থেকে অন্তত এক্সপেক্ট করি না যে ওরা এত অগোছালো ভাবে পড়াবে। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ যেভাবে পড়ায় ওদেরও দেখি যে ওইরকম ভাবেই পড়ায়, একটু জগা খিচুড়ি টাইপের। বর্তমানে কিছু কিছু কলেজ এখান থেকে সরে আসার চেষ্টা করতেছে, এটা খুবই ভালো ব্যাপার। যেমন তোমাকে ফার্স্ট ইয়ারে আসলে শুধুমাত্র ফার্স্ট পেপারই পড়ানো উচিত, সেকেন্ড ইয়ারে শুধুমাত্র সেকেন্ড পেপারই পড়ানো উচিত, বা তোমার অন্তত মানে একটু চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ানো উচিত। তোমাদের বেশিরভাগ কলেজে কি হয় জানো, আমি হচ্ছে এই যে এই মৌলে পর্যাবৃত ধর্ম এইটার অর্ধেক পড়াইলাম, এইটা অর্ধেক পড়াই আমি আবার পরিবেশ রসায়নের অর্ধেক পড়াইলাম, এরপর আবার পরিবেশ রসায়ন অর্ধেক রাখতে রাখতে আমি আবার অর্গানিকের অর্ধেক শুরু করে দিলাম। সো এটাতে অসুবিধাটা কি হয়, মানে পোলাপান না কোন একটা চ্যাপ্টার ধরে উঠতে পারে না, কারণ এক এক চ্যাপ্টারে তো আসলে বেসিক একরকম। যেমন আমরা কিন্তু এখনো, তুমি যদি বলো ভাই আপনি তো অলরেডি 2টা ক্লাস নিয়ে নিছেন, ভাই অলরেডি একটা ক্লাস নিয়ে নিছে, আমারটাই ধরো খালি, আপনার এই 2টা ক্লাস থেকে আমার কতগুলো সিকিউ কমন পড়বে? একটা সিকিউ কমন পড়বে না। ভাই আমার এই 2 ক্লাস থেকে আপনার কতগুলো এমসিকিউ কমন পড়বে? একটা এমসিকিউ আসলে আসা উচিত না, আসলে আসতে পারে, বাট ধরো আমি প্রশ্নগুলো ধরো একটা এমসিকিউ দিব না, তাহলে ভাই আপনি 2টা ক্লাস সময় নষ্ট করলেন। সময় নষ্ট করিনি, এটা হচ্ছে বিল্ড আপ। আমি যখন এস ব্লক পড়বো, আমি যখন পি ব্লক পড়বো, আমি যখন পরবর্তীতে হাইব্রিডাইজেশন পড়বো, ওইগুলোর বিল্ড আপ হচ্ছে এই 2 ক্লাস। সো ব্যাপারটা ঝামেলাটা কি হয়, তোমাদের হচ্ছে এইরকম মানে যখন তোমার কলেজের প্রিপারেশনটা, কলেজের সিলেবাসটা এরকম উল্টাপাল্টা টাইপের থাকে, মানে বেশিরভাগ কলেজে এরকম থাকে, এটা হচ্ছে শুধুমাত্র তোমাকে বলতেছে না, তুমি প্রশ্নগুলো দেখে আমি অ্যান্সার দিলাম। তো মেইনলি তখন কি হয় জানো, এই বিল্ড আপ গুলো না করা যায় না। তোমার ধরো কালকে পরীক্ষা হচ্ছে এস ব্লকের উপর, তখন আমি যদি 2 ক্লাস নিয়ে যদি এগুলো পড়াই, তোমার তো এগুলো ভালো লাগবে না, বলছে ভাই এগুলো কি পড়াইতেছে, আমার তো দরকার এস ব্লক, বুঝছো? তো আমি বলবো যে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি হচ্ছে মানে কলেজ তো তোমাদের এক্সাম নিবে একটু পরে পরেই, মানে কলেজ হচ্ছে ভর্তি হওয়ার পর তোমার হচ্ছে প্রায় 3 মাস লাগা যাবে হচ্ছে সিটি নিতে, তারপর 4-5 মাস পর হচ্ছে তোমার হয়তো যে মিড টার্ম পরীক্ষা নিবে। তো এর আগে একটু নিজেকে গুছায় নেওয়া, আর গুছায় যদি নাও নাও মেইনলি যে দেখো লাইভ ক্লাস না আসলে করলে করা হয়ে যায়,
যেমন তুমি ধরো যে এই 1.5 ঘন্টা, তুমি 1.5 ঘন্টা যদি লাইভ ক্লাস না করতা, খুব বেশি কি আসলে পড়াশোনা তুমি করতা না, কিন্তু ঘুরে ফিরে তুমি ফেসবুকে চালাইতা, বা আসলে খুব বেশি একটা টাইম সেভ হয় না। বাট লাইভ ক্লাসটা করে ফেললে একটা সুবিধা থাকে, তুমি না কোনো বাড়তি প্রেশার ফিল করো না ক্লাসটা করার জন্য। সো লাইফের সাথে তুমি যদি চলে যাইতে পারো, তুমি দেখবে কলেজেরটা কলেজের সাথে আগাইতেছে, তুমি এখানে আলাদা করে নিজেদের মধ্যে আগাইতে পারতেছো। FX 991 ES প্লাস থেকে এখন চলবে নাকি নিউ CW টা নিবে? আমি ক্যালকুলেটর নিয়ে একটা ভিডিও দিছিলাম তোমাদের ইউটিউবে, ওইটাও দেখে নিতে পারো। আর একদম এক কথায় যদি বলি, আমি বলবো সুযোগ থাকলে CW কিনে ফেলো, আর যদি আর্থিক একটু সমস্যা থাকে তাহলে 991 ES থেকে যাও, বাট চেষ্টা করো CW তে শিফট হয়ে যাওয়ার জন্য, আজকে না হলেও 6 মাস পর, না হলেও 1 বছর পর। ওকে, আর কারো কোনো প্রশ্ন?